দেখ চ্যাপ্টারে পড়াবো প্রতিদান। প্রতিদান জিনিসটা নরমালি ভাব, প্রতিদান জিনিসটা কি? প্রতিদান মানে কি? প্রতিদানকে ইংরেজি বলে কনসিডারেশন। প্রতিদান জিনিসটা কি? এই ধর আজকে ধর আমি তোকে বলছি ধর আজকে আমার একটা ফোন আছে, আমি আমার ফোনটা তোকে বিক্রি করে দেব ৳১০,০০০। তাহলে আমি যখন তোকে ফোন দেব বদলে তোর থেকে কি নেব? তার মানে ফোন আমার কাছে প্রতিদান ৳১০,০০০। তোর কাছে প্রতিদান কোনটা? ফোন। তাহলে বুঝলি হোয়াট ইস প্রতিদান? এটাকে বলে প্রতিদান, কনসিডারেশন। এই দেখ এখানে কি লিখেছে? বলছে প্রতিদান চুক্তির একটি অপরিহার্য উপাদান। তার মানে এটা একটা মাথায় রাখতে হবে। চুক্তির একটা তাহলে একটা পয়েন্ট পেলি, প্রতিদান হচ্ছে চুক্তির একটা অপরিহার্য উপাদান। ঠিক আছে তো? চুক্তির মূল উপাদানও বলা যায়। ঠিক আছে? কারণ প্রতিদানের জন্যই চুক্তির উদ্ভব হয়। মানে প্রতিদান নেই এই জন্য আমি একটা কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারে একটা আছে নো কনসিডারেশন নো কন্ট্যাক্ট। মানে বুঝতে পারলি ইংলিশটা? নো কনসিডারেশন নো কন্ট্যাক্ট। মানে যেখানে কনসিডারেশন নেই সেখানে আ নো কনসিডারেশন নো কন্ট্যাক্ট। যেখানে কনসিডারেশন নেই সেখানে কন্ট্যাক্ট নেই। তার মানে ক তাহলে কি বললাম? কথাটা বিনা প্রতিদানে চুক্তি হয় না। যেখানে প্রতিদান নেই সেখানে চুক্তি আছে? প্রতিদান নেই, চুক্তি নেই। ব্যাপারটা বুঝতে পারলি? দেখ আজকে আমি বললাম ধর, আজকে আমার ফোনটা আমি তোকে ৳১০,০০০ বিক্রি করতে চাই। তাহলে প্রতিদান আছে এখানে। তাহলে চুক্তি হবে। আমি আমার ফোনটা বিক্রি করতে চাই। কোনো 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 কনসিডারেশন নেই। তাহলে এখানে কিন্তু কোনো চুক্তি হবে না। ঠিক আছে তো? প্রতিদান ছাড়া চুক্তি হয় না। যেমন ধর এই সামাজিক সম্পর্ক, ওখানে কোনো প্রতিদান আছে? চুক্তি নেই। কোনো চুক্তি কার্যকর হওয়ার ক্ষেত্রে যখন সংশ্লিষ্ট কোনো পক্ষ বলছে কোনো চুক্তি তখনই তোমার কার্যকর হবে যখন সংশ্লিষ্ট কোনো পক্ষ কোনো কিছু করার বা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে। মানে একটা পক্ষ কোনো কিছু করবে বা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তখন অবশ্যই তার পরিবর্তে অপর পক্ষের কাছ থেকে সে কিছু পায়। তার মানে আমি কি বললাম? আমি বললাম আমি আমার ফোনটা তোকে বেচতে চাই। সঙ্গে, সঙ্গে তুই বলবি এই ফোনের পরিবর্তে আমি ৳১০,০০০ দিতে চাই। তাই এখানে তাই বলেছে কোনো একটা পার্টি কোনো কিছু করার বা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে। আর তখন অবশ্যই তার পরিবর্তে অপর পক্ষের কাছ থেকে সে কিছু পায়। এই কিছু প্রাপ্তিকে বলা হয় প্রতিদান। যেটা পাওয়া যাচ্ছে তাকেই বলা হয় প্রতিদান। তাহলে প্রতিদান জিনিসটা কি? ফোন আর টাকা। ফোন আর টাকা হচ্ছে প্রতিদান। মানুষকে কিছু পেতে গেলে তারপরে তো হচ্ছে নরমাল ব্যাপার। আ আ নরমাল ব্যাপার। কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ঠিক আছে তো? এই সাধারণ নিয়মের উপর ভিত্তি করে প্রতিদান করার পরিবর্তে কিছু। প্রতিদানকে বাংলায় বলে কি? পরিবর্তে কিছু। পরিবর্তে কিছু সামথিং ইন রিটার্ন। তাহলে তোকে যদি পরীক্ষায় এমসিকিউ দেয় আমাদের প্রতিদান বলতে কি বোঝায়? পরিবর্তে কিছু। প্রতিদান কাকে বলে? প্রতিদান কাকে বলে? এই কথাটা আমি অলরেডি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম প্রতিদান কাকে বলে। আবার বলছি প্রতিদান কাকে বলে। তো তোকে যদি কেউ বলে না প্রতিদান আ কত নম্বর সেকশনে বলা আছে? মনে আছে আমি আগের দিন বলছিলাম 2A তে কি বলা আছে? ১ম এ হয় অফার, A তে আছে অফার। B তে কি? অ্যাকসেপ্টেন্স। C তে কি? প্রমিস। D তে D তে হচ্ছে কনসিডারেশন। তোর মাথায় মনে রাখতে হবে এগুলোকে মনে রাখতে হবে। সেকশন দেবেই তোকে। এইভাবে মনে রাখতে হবে। D তে কনসিডারেশন। তো বলছে প্রতিদান কাকে বলে? প্রতিদান বলছে চুক্তির কোনো একটি পক্ষ কোনো কিছু করার প্রতিশ্রুতি দিয়ে পরিবর্তে অপর পক্ষ কোনো কিছু পায়। কি বললাম বুঝতে পারলি তো? গল্পটা বুঝবি? প্রতিদান কাকে বলে? আজকে তুই আজকে তুই বললি যে আমি আমার ফোনটা বিক্রি করতে চাই। ৳১০,০০০ বিক্রি। ঠিক আছে? তাহলে তো তুই কি করলি? তাই বলছে চুক্তির কোনো একটা পক্ষ কোনো কিছু করার প্রতিশ্রুতি দিল। তুই বললি আমি ফোনটা বিক্রি করতে চাই। পরিবর্তে অপর পক্ষ কোনো কিছু পায়। একটা পার্টি দেবে, ঠিক আছে? আরেকটা পার্টি নেবে। তো বলছে চুক্তির কোনো একটি পক্ষ কোনো কিছু করার প্রতিশ্রুতি দিয়ে পরিবর্তে অপর পক্ষ থেকে কোনো কিছু পায়। আজকে আমি আমার ফোনটা তোকে ৳১০,০০০ বিক্রি করে দেই। পরিবর্তে তোর থেকে আমি ৳১০,০০০ পাচ্ছি। তোকে ফোনটা দিলাম তারপরে ৳১০,০০০ নিচ্ছি। এটাই হচ্ছে প্রতিদান। চুক্তির মধ্যে সংশ্লিষ্ট উভয় পক্ষের মধ্যে এরকম কোনো কিছুর আদান-প্রদান চুক্তি আইন অনুযায়ী প্রতিদান বলে। প্রতিদানের ইয়েটা বললাম সেকশন 2 সাবসেকশন D যখন প্রমিসারের ইচ্ছা অনুসারে প্রমিসি প্রমিসারের ইচ্ছা অনুসারে প্রমিসার কে? আমি, প্রমিসি কে? তুই। যখন প্রমিসারের ইচ্ছা অনুসারে প্রমিসি বা অপর কোনো ব্যক্তি কোনো কাজ করেছে। দেখ এখানে না ৩ টে সেন্টেন্সে বলে। তোরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে কোনো কাজ করেছে বা তা থেকে নিবৃত্ত হয়েছে, নিবৃত্ত মানে বারণ করেছে।
কোনো কাজ করেছে বা তা থেকে নিবৃত্ত হয়েছে, ঠিক আছে? অথবা কোনো কাজ করে বা তা থেকে নিবৃত্ত হয়, কোনো কাজ করতে বা তা থেকে নিবৃত্ত থাকতে অঙ্গীকার করে। মানে বুঝলে, তিনটে সেন্টেন্স বলবি, একটা প্রেজেন্টে বলবি, একটা পাস্টে বলবি, একটা ফিউচারে বলবি। তাহলে কি বললাম? কোনো কাজ করতে হবে বা কোনো কাজ করতে বারণ করেছে, ঠিক আছে? তো এরকম ভাবে তোকে বলতে হবে। মানে ডু অর অ্যাবস্টিনেন্স, ইংলিশে বলে ডু মানে এটা করো বা করো না, করো বা করো না, করো বা করো না, ঠিক আছে? তো নিবৃত্ত হওয়া মানে কি বলে? বারণ করা, বারণ। নিবৃত্ত মানে বারণ, ঠিক আছে? বারণ। তাহলে কোনো কাজ করেছে, ভালো করে করেছে, এটা কোন সেন্টেন্সে? কোনো কাজ করেছে, করেছে, পাস্ট, করেছে বা বারণ করেছে, বা বলবে বারণ করেছিল। অথবা কোনো কাজ করে মানে করছে, বা কোনো কাজ করতে বারণ করছে। অথবা কোনো কাজ করবে বা কোনো কাজ, ঠিক আছে? বা বলছে বা তা থেকে করাতে নিবৃত্ত থাকবে, মানে কাজটা করে থাকতে অঙ্গীকার করছে। এরকম কাজ করা বা কাজের অঙ্গীকারকে প্রতিশ্রুতি বলা হয়। তাকে ইংলিশে লিখে সুন্দর লিখে, when at the desire of the promisor, the promisee or any other person has done or abstained, বললাম না? done or abstain, abstain মানে বারণ করা, ঠিক আছে? from doing মানে এই কাজটা কর বা এই কাজটা করিস না, ঠিক আছে তো? or does or abstain from doing, or promises to do or to abstain from doing something, such act or abstinence or promise is called a consideration for the promise. উদাহরণে চলে আর কি দেখতে হবে, উদাহরণে চলে আয়। বলছে ক 1,00,000 টাকায় তার গাড়িটা খকে বিক্রি করতে রাজি হলো। এই ক্ষেত্রে কর প্রতিশ্রুতির প্রতিদান কি? 1,00,000 টাকা। আর ওই যে তোকে বললাম, আমার ফোন তোকে আমি 10,000 টাকায় বিক্রি করতে রাজি হলাম, তাহলে আমার প্রতিদান কি? 10,000 টাকা। ও, এটাই লেখা আছে। প্রতিদানের সংজ্ঞা সম্পর্কে প্যাটারসন কি বলেছে পড়, ফ্রেডরিক পোলক কি বলেছেন পড়, ঠিক আছে? তো এই দুজনের নাম পড়। প্যাটারসন কি বলেছে? কনসিডারেশন মিনস সামথিং হুইচ ইজ সাম ভ্যালু ইন দ্য আই অফ ল মুভিং ফ্রম দ্য পার্টিস। প্রতিদান হলো এমন একটি বিষয় আইনের চোখে যার মূল্য আছে এবং যা এক পক্ষের কাছ থেকে অপর পক্ষের কাছে যায়। অনেক সোজা। আইনের চোখে যার মূল্য আছে এবং যেটা এক পক্ষের কাছ থেকে অপর পক্ষের কাছে যায়, এটা বলে প্যাটারসন। পোলক কি বলেছে? কনসিডারেশন ইজ দ্য প্রাইস ফর দ্য হুইচ দ্য প্রমিস অফ দ্য আদার ইজ বট। বট মানে কেনা। যে মূল্যের বিনিময়ে কোনো একটি পক্ষ অপর পক্ষের প্রতিশ্রুতি আদায় করে, ঠিক আছে? তা সেই মূল্যই হলো প্রতিদান। ইংল্যান্ডের একটি মামলায় বিচারপতি ল্যাস চেক কি বলেছেন? বলছি প্রতিদানের সংজ্ঞা থেকে বলেছেন যে প্রতিদানের অর্থ হলো এক পক্ষের অর্জিত কোনো স্বার্থ, লাভ, অধিকার বা উপকার, অথবা অন্য পক্ষ কর্তৃক প্রদত্ত, স্বীকৃত, অনুমোদিত বা গৃহীত কোনো নিবৃত্তি, ক্ষতি, লোকসান বা দায়িত্ব। তো এটাই বলেছে একজন। তো প্রথম দুজনেরটা পড়লেই যথেষ্ট। খুব জরুরি এমসিকিউ তো ওদের দিতে পারে, প্রতিদানকে ক ভাগে ভাগ করা যায়। প্রতিদান এই মাত্র তো কিছুক্ষণ বলছিলাম না, এই টেন্স, তাই না? টেন্স করা তো হয়, বললাম বুঝলি না? 3 রকমের কি কি হয়? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে প্রতিদান করা, প্রতিদান 3 রকমের হয়। কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা দিতে পারে পরীক্ষায়। প্রতিদান ক রকমের? 3 রকম। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। স্যার অতীত কাকে বলে? অতীত প্রতিদান মানে পাস্ট প্রেজেন্ট কাকে? উদাহরণ করি, বারবার বলি উদাহরণ পড়, উদাহরণ। ও লেখাটা তুই মোটামুটি লিখতে পারবি। যত অপশন দেবে তুই উদাহরণ পড়। কি বলছে? ক অসুস্থ হওয়াতে খ তাকে সেবা করে সুস্থ করার পর ক এই সেবা কার্যের জন্য খকে 500 টাকা পারিশ্রমিক প্রদান করার প্রতিশ্রুতি দিল। এক্ষেত্রে খর প্রতিদান হলো অতীত প্রতিদান, ঠিক আছে? বলছে কর শরীর খারাপ হয়েছে, অসুস্থ খুব, তাকে সেবা শুশ্রূষা করতে হবে, তাই একজন ওকে সেবা করেছে, ঠিক আছে? খ তাকে সেবা করে সুস্থ করেছে। সুস্থ করার পর ক এই যে ওকে সেবা করে সুস্থ করে ফেলেছে, ক এই কাজের জন্য, খ তো এই কাজটা করেছে, খকে এই কাজের জন্য 500 টাকা পারিশ্রমিক প্রদান করার প্রতিশ্রুতি দিল, ঠিক আছে? এক্ষেত্রে খর প্রতিদান হলো অতীত প্রতিদান। ঠিক আছে? কি লিখেছে অতীত প্রতিদান সম্পর্কে? ধরা যাক কোনো দুটি পক্ষের মধ্যে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের কাছ থেকে
কিছু পাবার প্রতিশ্রুতি না পেয়েও প্রথম পক্ষকে কিছু প্রদান করলো, দ্বিতীয় পক্ষের কাছ থেকে ওই কিছু পাবার পর প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কিছু দেবার প্রতিশ্রুতি দিল। যেহেতু দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের কাছ থেকে কিছু পাবার আগেই প্রতিদান প্রদান করেছে, ঠিক আছে, সেজন্য দ্বিতীয় পক্ষের এই প্রতিদান উচিত প্রতিদান, মানে ব্যাপারটা একটু আইডিয়া বলতে ভালো করে, তো আমি যে বলছি দুবার করে আমি পড়ে দিচ্ছি, তুই ভালো করে শুনবি। ধরলাম কোনো দুটি পার্টির মধ্যে, দুটো পার্টি কি কি ছিল, ধর এ আর বি দুটো পার্টি ছিল। দ্বিতীয় পার্টি প্রথম পক্ষের মানে প্রথম পার্টির কাছ থেকে, মানে বি এর কাছ থেকে কোনো কিছু, আচ্ছা এর যখন শরীর খারাপ হয়েছিল বি ওকে সুস্থ করে দিল, ঠিক আছে, তো এ কি মানে বি কি এর কাছ থেকে কোনো প্রমিস পেয়েছিল যে আমি তোমাকে এটা দেবো, যে পেয়েছিল? ও কিছু পাওয়ার আগেই তো এই কাজটা করে দিয়েছে, ঠিক আছে। তো দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের কাছ থেকে মানে বি এর কাছ থেকে কিছু পাবার প্রমিস না পেয়েও প্রথম পক্ষকে কিছু প্রদান করলো। বল দেখি বি একে কি প্রদান করেছে? সেবা। কি প্রদান করেছে? সেবা প্রদান করেছে। দ্বিতীয় পক্ষের কাছ থেকে ওই কিছু পাবার পর মানে বি মানে সরি দ্বিতীয় পক্ষের কাছ থেকে মানে বির কাছ থেকে এ কিছু পাওয়ার পর, কি পাওয়ার পর? সেবা পাওয়ার পর সুস্থ হয়ে গেল। তারপর বি কে এ কিছু দেবার প্রতিশ্রুতি দিল। গল্পটা বুঝতে পারছি? মানে আগে কোন ঘটনা ঘটেছে, এখানে কি ঘটেছে, তুই জানতেই না তুই এটা, মানে বুঝতে পারলি তো? মানে তুই কাউকে একটা সেবা করিয়েছিস, সার্ভিস দিয়েছিস, তাকে সুস্থ করে তুলেছিস, জানতেই না তুই এই জিনিসটা পাবি, ঠিক আছে। পরে যাকে সুস্থ করে তুলেছিস সে জানলো, তারপর তোকে দিল, তুই প্রতিশ্রুতি না পেয়েই কাজ করে দিয়েছিস। যেহেতু দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের কাছ থেকে কিছু পাবার আগে প্রতিদান প্রদান করেছে, সেজন্য দ্বিতীয় পক্ষের এই প্রতিদান অতীত প্রতিদান বলে গণ্য হয়। অর্থাৎ প্রতিশ্রুতি প্রদানের আগে কোনো পক্ষের প্রতিদান দেওয়া হলে তাকে অতীত প্রতিদান বলে। তাহলে মেন ব্যাপারটা কি, এটা তো তোকে বোঝানোর জন্য মেন লাইনটা কি, প্রতিশ্রুতি প্রদানের আগে, ঠিক আছে, কোনো পক্ষের প্রতিদান দেওয়া হলে এ শরীর খারাপ, বি সুস্থ করে তুলেছে, কিন্তু বি যখন সুস্থ করে তুলছে বি কি কোনো প্রতিশ্রুতি পেয়েছিল? না, প্রতিশ্রুতি পাওয়ার আগেই, ঠিক আছে, প্রতিশ্রুতি প্রদানের আগেই কোনো প্রতিদান দেওয়া হয়, সার্ভিস দেওয়া হয়, তখন তাকে বলে বর্তমান প্রতিদান। উদাহরণ করবে, ক নগদ 100 টাকার বিনিময়ে খর কাছ থেকে একটি দ্রব্য ক্রয় করলো। এই ক্ষেত্রে ক যে প্রতিদান বর্তমান প্রতিদান, ঠিক আছে তো, মানে প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে প্রতিদান। আমার ফোনটা তোকে 10,000 টাকায় বিক্রি করতে চাই, প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে প্রতিদান, এটাকে বলে অতীত না, এটা বর্তমান। আর ভবিষ্যৎ কি, ক কিছু মাল 1 সপ্তাহ পরে খকে সরবরাহ করবে বলে প্রতিশ্রুতি দিল এবং খ 2 সপ্তাহ পরে এই মালের দাম প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিল, ঠিক আছে। খর প্রতিশ্রুতি দ্বারা সমর্থিত হলো। এই ক্ষেত্রে উভয় পক্ষই, আমরা যেমন দোকানে কিনতে যাই না জিনিস বুঝলাম, ঠিক আছে, আমি বললাম আমি আমার ফোনটা তোকে 1 সপ্তাহ পর বিক্রি করতে চাই, তুই বললি এই ফোনের টাকাটা আমি 2 সপ্তাহ পর পেমেন্ট করতে চাই, হয়ে গেল। এটাই হচ্ছে প্রতিশ্রুতি। কোন প্রতিদান? এটা হচ্ছে ভবিষ্যৎ প্রতিদান। তো হয়ে গেল, অতীত হলো, বর্তমান হলো, ভবিষ্যৎ হলো। এবার প্রতিদানের নিয়মগুলো পড়। প্রথম নিয়ম কি, কনসিডারেশন মাস্ট বি এট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার। মানে প্রতিদানটা অবশ্যই প্রতিশ্রুতি দাতার, আচ্ছা প্রতিশ্রুতি দাতা কাকে বলে, বাংলা করে বল, প্রতিশ্রুতি দাতা মানে যে প্রতিশ্রুতি দিচ্ছে তার ইচ্ছা অনুযায়ী হতে হবে। উদাহরণ পর বারবার আগে উদাহরণ পড়ে মেন লাইন। ক স্বতঃপ্রণোদিত হয়ে, ঠিক আছে, খড় কিছু মূল্যবান দ্রব্য জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করল। যেহেতু খড় বিনা অনুরোধে ক এই কাজ করেছে, সুতরাং এই ক্ষেত্রে ক তার কাজের জন্য খড় কাছ থেকে কোনো দাম বা প্রতিদান পেতে পারে না। এটা কি তোর মন মানসিকতা অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে তুই করেছিস। ধর সাপোজ ধর তোর একটা কোনো জিনিস, ধর তোর না, তুই মনে কর না তোর দিদির কোনো একটা জিনিস জলে ডুবে যাচ্ছে, ঠিক আছে, জলে ডুবে যাচ্ছে, বা ধর কোনো একটা জিনিস, ধর কোনো একটা ভালো জিনিস, ধর একটা ধর ফোন, ধর তোর দিদির একটা ফোন ধর ড্রেনের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, দিদি তোকে বলেনি তুলতে, তুই তুলে দিয়েছিস, ঠিক আছে। এইবার কিন্তু বলতে আমি ধরে তোকে বলেছি তুলতে, আমি কিন্তু দেবো, এটা একটা নর্মাল উদাহরণ, এটাই বলেছে। ক শতক মানে তোর খারাপ লাগে না, বা তোর দিদি বা তোর কোনো বন্ধুর একটা জিনিস পড়ে গেছে তুই তুলে দিয়েছিস, ধর কোথাও পড়ে ড্রেনের মধ্যে পড়ে গেছে, তুই ড্রেন থেকে সুন্দর করে তুলে দিয়েছিস,
দামি তার একটা আইফোন পড়ে গেছে, তুই তুলে দিয়েছিস। এবার ধর তোর বন্ধু বলেই না তুলতে, তুই তুলে দিয়েছিস, কিন্তু এখানে তুই কোনো কিছু পাবি না, কিচ্ছু পাবি না। তো বলছে ক স্বতঃপ্রণোদিত হয়ে খড় কিছু মূল্যবান দ্রব্য, দেখ মূল্যবান দ্রব্য, যে মূল্যবান দ্রব্য, যে নর্মাল ফোন বলছে আইফোন, আইফোন, ঠিক আছে, মূল্যবান দ্রব্য জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করলো। এখানে বলছে জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করলো, ঠিক আছে। যেহেতু খড় বিনা অনুরোধে ক এই কাজটা করেছে, সুতরাং এই ক্ষেত্রে ক তার কাজের জন্য খড় কাছ থেকে কোনো দাম বা প্রতিদান পেতে পারে না। কত উদাহরণ হতে পারে, কত উদাহরণ হতে পারে, তুই কত অনেক কিছু মূল্যবান জিনিস তো শুধু কি টাকা পয়সা হতে পারে, টাকা পয়সা ছাড়াও কিন্তু অনেক মূল্যবান জিনিস হয়। আজকে ধর সাপোজ ধর তুই ধর সাপোজ একটা কথা বলছি, তুই একটা পরীক্ষা দিতে যাচ্ছিস, একটা পরীক্ষা দিতে যাচ্ছিস, তোর কাছে পরীক্ষা দিতে গেলে তোর অ্যাডমিট কার্ডটা কত গুরুত্বপূর্ণ, সত্যি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কত পরীক্ষা পড়াশোনা শেষ, তো একটা কোনো একদিন অ্যাডমিট কার্ড তুই চিনিস, ও ফেলে রেখে চলে গেছে, ও ফেলে রেখে চলে গেছে, ঠিক আছে। এইবার তুই তাকে অ্যাডমিট কার্ডটা জমা দিবি, ওর কাছে কিন্তু মূল্যবান তো, ওর কাছে মূল্যবান তো। এখন ও তোকে কিছু দিতে অস্বীকার করলো, ও তোকে কিছু দিতে অস্বীকার করলো, বুঝতে পারলি, ও তোকে কিছু দিতে অস্বীকার করলো, সে করতেই পারে, তুই কিন্তু কিছু কেস করতে পারবি না, কারণ ও তো বলেনি তোকে কিছু দিতে। আশা করি উদাহরণটা সম্পর্কে বুঝতে পেরেছিস। 2 নম্বর পয়েন্ট কি বলছে, জেলা কালেক্টরের অনুরোধে ক একটি বাজার মেরামতের কাজ সম্পূর্ণ করে। বলছে জেলা কালেক্টরের অনুরোধ, এখানে অনুরোধ এসছে, দেখ রিকোয়েস্ট এসছে, ক একটি বাজার মেরামতের কাজ সম্পূর্ণ করে, কিন্তু ক এই মেরামতের খরচ বাজারের দোকানদারের কাছ থেকে আদায় করতে চাইল। ক এই খরচা কার কাছ থেকে আদায় করতে চাইলো, বাজারের দোকানদারের কাছ থেকে আদায় করতে চাইলে আদালত রায় স্থির হয় যে ক এই খরচ দোকানদারের কাছ থেকে আদায় করতে পারবে না, কারণ যে দোকানদারের অনুরোধে ক বাজার মেরামত করেনি। এই ক্ষেত্রে প্রতিদান প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে সম্পন্ন হয়নি। তাহলে আশা করি বুঝতে পারলি প্রথম পয়েন্ট কি বলেছে, প্রতিদানটা প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে হতে হবে। তোদের বইয়ে এই উদাহরণটাই দিয়েছি, যে এই উদাহরণটা বললাম না, কালেক্টর রায়বাবু জেলা কালেক্টরের অনুরোধে একটা বাজার মেরামতের কাজ সম্পূর্ণ করে, তারপর মেরামতের খরচ দোকানদারের কাছে আদায় করতে চাইলে দোকানদারগণ তা দিতে অস্বীকার করে, তখন তিনি আদালতের দ্বারস্থ হন। মহামান্য বিচারক এই মামলার রায়ে বলেন যে এই খরচ দোকানদার থেকে আদায় করতে পারবে না, কারণ দোকানদারের অনুরোধে রায়বাবু বাজার মেরামত করেন। এক্ষেত্রে প্রতিদান প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে, এক সুন্দর কথা দিয়েছে। তাহলে কি হবে, প্রথম পয়েন্ট লিখতে হবে কি, যারা সাবজেক্টিভ যারা লিখবে, যাদের লেখায় অ্যান্সার হবে এমসিকিউ গুলো, তারা কি লিখবে, লিখবে প্রতিদান প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে। সুন্দর করে একটা উদাহরণ তুলে দাও, এখানে কি লিখে দেখ, প্রতিদান অবশ্যই প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে হওয়া আবশ্যক। প্রতিশ্রুতিদাতার বিনা অনুরোধে স্বতঃপ্রবৃত্তভাবে নিজের ইচ্ছায় বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির কথা মতো কেউ যদি কোনো কাজ করে বা কাজ করা থেকে বিরত থাকার অঙ্গীকার করে, তবে তা প্রতিদান বলে গণ্য। দিদি ধরাই বলছে আমার ফোনটা তুলে দে, না দিদি বলেনি, তোর আর এক দিদি বলছে যে দিদির ফোনটা পড়ে গেছে তুলে দে, দিদি কিন্তু বলেনি কিন্তু ফোনটা তুলে দিতে, আর এক দিদি বলছে ফোনটা তুলে দে, তুই তুলে দিবি, হবে না, কিচ্ছু পাবি না। এখন তুই আদালতে গিয়ে দিদির বিরুদ্ধে মামলা করলি যে না দিদির ফোনটা তুলে দিচ্ছি, দামি ফোন, দিদি গিয়ে দিতে যেন না, তোমার সঙ্গে দিদির তো কোনো চুক্তি হয়নি, কন্ট্রাক্ট হয়নি। 2 নম্বর পয়েন্ট, প্রতিশ্রুতি গ্রহীতা বা অন্য যে কেউ প্রতিদান দিতে পারে। বলছে কনসিডারেশন মে বি মুভ ফ্রম প্রমিসি অর এনি আদার পার্সন, ঠিক আছে। প্রতিশ্রুতি গ্রহীতা বা অন্য যে কেউ প্রতিদান দিতে পারে। প্রতিশ্রুতি গ্রহীতা মানে ধর, প্রতিশ্রুতি গ্রহীতা কাকে বলে, যে যে প্রতিশ্রুতিটা গ্রহণ করছে, ঠিক আছে, তা সে বা অন্য যে কেউ প্রতিদান দিতে পারে। কি বলেছে দেখ, কেস স্টাডি গুলো পড়তে বেশ ভালো লাগে। দেখ বলছে ক মৃত্যুকালে তার সম্পত্তি তার কন্যাকে দান করে, মানে ক যখন মারা যাচ্ছে, অফকোর্স ও যখন মারা যাবে তার সম্পত্তি কাকে দেবে, পাড়ার লোককে তো আর দেবে না, ওর মেয়েকেই দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সেই সঙ্গে নির্দেশ দেয় যে উক্ত সম্পত্তি থেকে কন্যা, উক্ত সম্পত্তি থেকে কন্যা কর ভাইকে, কন্যা মানে কি তার মেয়ে, কন্যা মানে তার মেয়ে, ঠিক আছে, কর ভাইকে একটা বার্ষিক ভাতা প্রদান করে। একটা বার্ষিক ভাতা মানে অ্যানুয়াল, বছরে কিছু টাকা দেবে, ঠিক আছে, তো ভাইকে ভাইকে দেবে। কয়ের ভাই বলেছে, তা তুমি এর কাছে আচ্ছা দেখ এখানে এখানে 1 মিনিট দেখে নি এটা। আচ্ছা বলছে ক যখন মারা যাচ্ছে, তখন মারা যাওয়ার সময় কথা দিয়েছে তার সম্পত্তি তার কন্যাকে দান করবে, মানে কর কন্যাকে দান, ঠিক আছে, কর মেয়েকে দান। সেই সময় নির্দেশ দেয় যে উক্ত সম্পত্তিকে কন্যা মানে তার কন্যা তার মেয়ে, কর ভাইকে, কর ভাই মানে কি হচ্ছে, কর ভাই মানে বুঝতেই পারছিস, তার মানে হচ্ছে ওর কাকা, কয়ের কয়ের ভাইকে, কয়ের ভাই, এই যে ক মারা গেছে, দেখ ক, ক মারা গেছে, ও আমি মা কর ভাই বলেছে, কর ভাই, কর ভাইকে একটা বার্ষিক ভাতা প্রদান করবে।
কয়ের কন্যা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়ের ভাইয়ের সঙ্গে একটা চুক্তি সম্পাদন করে, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে কয়ের ভাইয়ের কাছ থেকে ওই কন্যা কোনো প্রতিদান পায়নি। এই অজুহাতে সে ভাতা দিতে অস্বীকার করায় মামলা হয়, ঠিক আছে? আদালতের রায় স্থির হয় যে কয়ের ভাইয়ের কাছ থেকে কন্যা সরাসরি কোনো প্রতিদান না পেলেও কর কাছ থেকে প্রতিদান, সুতরাং এই চুক্তি বলবৎযোগ্য এবং তাকে ভাতা দিতে হবে। দেখ, একটা লিখছি, একটা নাম লিখছি কেলো, ঠিক আছে? কেলো। আচ্ছা, উদাহরণটা এখানটায় লিখি, একটা জায়গায় লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর, একটা নাম লিখলাম কেলো, ঠিক আছে? এর ভাই আছে, ব্রাদার, ঠিক আছে? এর নাম হচ্ছে ধেলো, ঠিক আছে? এবার ধর, কেলোর একটা মেয়ে আছে, ঠিক আছে? ডটার। কি নাম? এর নাম মুন্নি, ঠিক আছে? কেলো যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ও মুন্নিকে বলেছিল, আমি তো মারা যাচ্ছি, আমার সম্পত্তি সব তোর। কিন্তু কিন্তু শোন, একটা কথা মুন্নিকে বলেছিল, আমার তো একটা ভাই আছে ভেলো, তো ওকে তো দেখাশোনা করতে হবে। বলছে প্রতি বছর ওকে কিছু টাকা দিতে হবে, প্রতি বছর ওকে চালার জন্য কিছু টাকা দিতে হবে, ঠিক আছে? তো এই কথা বলেছিল। এইবার রীতিমতন দিচ্ছে। এবার মুন্নির সাথে ভেলোর কথাবার্তা হয়েছে, ও দিচ্ছে রীতিমতো। এইবার মুন্নি প্রতি মাসে, মানে প্রতি বছর বছর কিছু টাকা পয়সা দিচ্ছে। কিন্তু পরবর্তী সময়, একটা সময় পর মুন্নি আর টাকা দিতে অস্বীকার করে। মুন্নি বললো, আমি তো ঢেলোকে দিয়েছি, ঢেলোর থেকে তো কিছু পাচ্ছি না, ঠিক আছে? এবার ঢেলো কি করেছে, কোর্টে মুন্নির বিরুদ্ধে কেস করে দিয়েছে। কারণ কোর্টের রায় ঠিক হয়েছে, বলছে মুন্নির সঙ্গে ঢেলোর সেরকম কোনো চুক্তি হয়, চুক্তিটা হয়েছে কার সঙ্গে? কেলোর সাথে মুন্নি, তাহলে তুমি টাকা দিতে পারো। এখানে এটাই বলেছে। তাহলে গল্পটা বুঝতে পারি, এটাই বলতে চেয়েছে। তোদের বইতে কি বলেছে? ওই একই উদাহরণ দিয়েছে, নাম চেঞ্জ করে। ব্রজেন বাবু মৃত্যুকালে তার সম্পত্তি তার কন্যাকে দান করে, কিন্তু উইলে উল্লেখ করে তার কন্যা যেন ওই সম্পত্তি থেকে একটি বার্ষিক ভাতা ব্রজেন বাবুর ভাইকে প্রদান করে। ব্রজেন বাবুর কন্যা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্রজেন বাবুর ভাইয়ের সঙ্গে একটা চুক্তি সম্পাদন করে, কিন্তু পরবর্তীকালে ব্রজেন বাবু কন্যা ব্রজেন বাবুর ভাইয়ের কাছ থেকে কোনো প্রতিদান পায়নি, এই বলে সে ভাতা দিতে অস্বীকার করে। ব্রজেন বাবুর ভাই এর জন্য মামলা করে। মহামান্য মাদ্রাস হাইকোর্ট মামলার রায় দেন যে ব্রজেন বাবুর কন্যা সরাসরি ব্রজেন বাবুর ভাইয়ের কাছ থেকে কোনো প্রতিদান না পেলেও ব্রজেন বাবুর কাছ থেকে প্রতিদান পেয়েছে। এই চুক্তি বই, সুন্দর পয়েন্ট। আজকে এই সুতরাং মনে রাখা প্রয়োজন, কোনো একটি চুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কেউ চুক্তি বলবৎ করতে পারে, ঠিক আছে? এমন কেউ চুক্তি বলবৎ করতে পারে না। কিন্তু প্রতিদানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত না হলেও, ঠিক আছে, পরোক্ষভাবে কোনো ব্যক্তির কাছ থেকে যদি আসে, তবে তো সেটা বৈধ প্রতিদান বলে গণ্য হয়। প্রতিদান পর্যাপ্ত হওয়া আবশ্যক, কনসিডারেশন নিড নট বি অ্যাডিকুয়েট, ঠিক আছে? প্রতিদান পর্যাপ্ত হওয়া অনাবশ্যক। কি বলেছে? উদাহরণ দেখ। ক, 500 টাকার বিনিময়ে খর কাছ থেকে কিছু পুরনো গানের রেকর্ড ক্রয় করল। এই ক্ষেত্রে রেকর্ডগুলির মূল্য হিসেবে 500 টাকা পর্যাপ্ত কিনা তা স্থির করা আদালতের পক্ষে অসম্ভব না হলেও যথেষ্ট কঠিন। উদাহরণ তারপর ওটা পড়বি। ক, 500 টাকার বিনিময়ে খর কাছ থেকে কিছু পুরনো গানের রেকর্ড ক্রয় করল। মানে খর কাছে অনেক ওল্ড সং, কিশোর কুমার, বুঝতে পারলি তো, রফিক, তারপর হচ্ছে তোর মান্না দে, হেমন্ত, এদের অনেক গান আছে, অনেক গানের কালেকশন আছে। এবার ক কি করলো, খকে বললো তোর তো কালেকশন আছে, আমার কাছে নেই, তুই দে কালেকশন করে। বললো 500 টাকা ও ধার্য করলো, ঠিক আছে? এই ক্ষেত্রে রেকর্ডগুলির মূল্য হিসেবে 500 টাকা যথাযথ কিনা তা স্থির করা আদালতের পক্ষে সম্ভব নয়। বলছে সম্ভব না হলেও যথেষ্ট কঠিন। এই ক্ষেত্রে ভারতীয় চুক্তি আইনের 25 নম্বর ধারায় 2 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে যে সম্মতিতে স্বাধীনভাবে ফ্রি কনসেন্ট দেওয়া আছে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রতিদান পর্যাপ্ত না হওয়ার জন্য সম্মতি বাতিল হতে পারে না।
তবে প্রতিশ্রুতি দাতার সায় স্বাধীনভাবে দেওয়া হয়েছিল কিনা তা বিচার করার সময় আদালত প্রতিদানের অপর্যাপ্ততার বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। উদাহরণ, আরেকটা উদাহরণ দেখ। ক 6 লাখ টাকার মূল্যের একটা ফ্ল্যাট খকে 60,000 টাকার বিক্রি করতে চুক্তিবদ্ধ হল। 6 লাখ টাকার ফ্ল্যাট 60,000 টাকায় বিক্রি করতে চুক্তিবদ্ধ হল। প্রতিদান অপর্যাপ্ত হওয়া সত্ত্বেও চুক্তিটি আইন দ্বারা বলবৎযোগ্য। বুঝেছিস কি বললাম? কি যদি এই চুক্তি কার্যকর করার ক্ষেত্রে কোনো বিবাদ উপস্থিত হয় এবং আদালত এসে ককে বলে এই চুক্তিটি তার সায় স্বেচ্ছায় দেওয়া হয়নি, তবে আদালত তার সায় স্বেচ্ছাবদ্ধ ছিল কিনা বিচার করার সময় প্রতিদান পর্যাপ্ত থাকার বিষয়টি বিচার করবে। দেখ এখানে একটা উদাহরণ আছে, আমি আগে ক্লাস করতে বুঝিয়েছি। কি হয়েছে, ধর একটা পার্সন আছে ক, একটা পার্সন আছে ক, ঠিক আছে? এবার আর একটা পার্সন আছে খ। এর উদাহরণটা খুব সুন্দর। এটা তো বললাম, ধর ধর এটা ধর এখানে একটা বাড়ি, সুন্দর বাড়ি, খুব সুন্দর বাড়ি, বিশাল সুন্দর বাড়ি। বাড়িটার মালিক কে জানিস? এই বাড়িটার মালিক হচ্ছে, ধর সাপোজ ধর অয়ন। এই বাড়িটার মালিক ধর অয়ন। এই বাড়িটার মালিক ধর অয়ন, ঠিক আছে? বাড়িটার মালিক অয়ন। বাড়িটা বিশাল বাড়ি, মানে 5 তলা বাড়ি। পুরো বাড়িতে লিফট আছে, ফুল এসি, তারপর বাড়িতে বাইরে সিকিউরিটি গার্ড, মানে সব, মানে মানে বিশাল বাড়ি। মানে এরকম বাড়ি মনে হয় ধর কলকাতা শহরে এরকম বাড়ি দেখা যায় না, এত বাড়ি। মানে মানে একটা সেলিব্রিটিদের যেমন বাড়ি হয় সেরকম বাড়ি, এত ভালো, মানে খুব দামি বাড়ি। বাড়িটার মূল্য বলি বুঝতে পারি, বাড়িটার মূল্য 10 কোটি টাকা। অনেকদিন ধরে এই বাড়িটার প্রতি নজর পড়েছে কার জানিস? সুরজ। সুরজ বলে একটা ছেলের এই বাড়িটার প্রতি নজর ছিল। সুরজটা কি আমি বলেছি, সুরজটা কে তাহলে ভালো বুঝতে পারবে। এটা মনে করে একটা সেলিব্রিটির বাড়ি, ঠিক আছে? সুরজটা কে জানিস তো? সুরজ হচ্ছে অ্যান্টি সোশ্যাল। সুরজটাকে একটা অ্যান্টি সোশ্যাল। সুরজ অয়নকে অফার করেছে, বলছে তোর বাড়িটা আমি কিনতে চাই, ডাইরেক্ট তোর বাড়িটা আমি কিনতে চাই। বলছে আমি বেচবো না, আমি বেচবো না। বলছে বেচতে কত হবে? বলছে আমি কিনতে চাই তোর বাড়িটা। বলছে 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 আমি তো চিন্তা করতে টাকা দেবো কত? বলছে আমি 10 লাখ টাকা দেবো। বলছে আমার বাড়ি 10 কোটি টাকা, আমি 10 লাখ টাকা আমি বিক্রি করবো না। ও কি করলো? কিচ্ছু করলো না, সঙ্গে সঙ্গে পকেট থেকে বন্দুক বের করলো। পকেট থেকে বন্দুক বের করলো। বলছে স্যার বন্দুক বের করলো, ওকে মারলে তো বাড়ি পাবে না, বাড়িতে পাবে না, বরঞ্চ ও জেল হয়ে যাবে। ওকে মারেনি, 3টে গুলি করেছে। একটা পায়ের সামনে দিয়ে বেরিয়ে গেছে, একটা মাথার সামনে দিয়ে বেরিয়ে গেছে, একটা হাওয়ায় গুলি করেছে। 3টে গুলি। বলছে না না আমার দরকার নেই, দরকার নেই, আমার 10 কোটি দরকার নেই। কত দেবে? 10 লাখ। না না 10 লাখ টাকা না, আমি এক্ষুনি সাইন করছি। তার মানে সুরজ আর অয়নের মধ্যে চুক্তি হলো, চুক্তি হয়েছে। তার মানে সুরজ অয়নকে অয়নকে অফার করেছে কত টাকা বিক্রি করতে? 10 লাখ টাকায়। ও 10 লাখ টাকা দিয়ে হয়ে গেছে, ব্যাস কোনো সমস্যা নেই। কারণ এটা কি আইন দ্বারা বলবৎযোগ্য না? থোড়াই ল জানে, কোর্ট জানে, কোর্ট কি এটা জানে? হ্যাঁ, পরবর্তী সময় যদি অয়ন যদি কোর্টে যায়, কোর্টে গিয়ে বলে আমাকে ভয় দেখিয়েছে, ভয় আমাকে মেরেই ফেলতো, আমি বাধ্য হয়ে গিয়েছি, তখন একটা কথা হতে পারে। তার মানে কথাটা বুঝতে পারলি কি বলতে চাইছি উদাহরণটা? এখানে বলেছে, এখানে এই উদাহরণ বলেছে, এখানে কি বলেছিল কথাটা? প্রতিদান পর্যাপ্ত হওয়া অনাবশ্যক। প্রতিদান পর্যাপ্ত হবে এটা কি করে তুই বুঝতে পারিস? ঠিক আছে, এটা আদালতের পক্ষে জানা সম্ভব নয়। তাই এখানে বলেছে চুক্তি কার্যকর করার ক্ষেত্রে কোনো বিবাদ যদি উপস্থিত হয়, ঠিক আছে তো, এবং আদালতে এসে ক বলে যে ওই চুক্তি তার সাই, মানে তার ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়নি, তার ইচ্ছা নেয়নি, ঠিক আছে, ও কোনো কারণে ক বলে দিল, গেল গিয়ে অয়ন গিয়ে বলে দিল, কোর্টে গিয়ে এই কথাটা বলে দিল, ঠিক আছে তো, তবে আদালত সাই স্বেচ্ছাবদ্ধ ছিল কিনা সেটা বিচার করার সময় প্রতিদান পর্যাপ্ত থাকার বিষয়টি অবশ্যই বিচার করবে, ঠিক আছে তো? তো এই পয়েন্ট ছিল 4 নম্বর পয়েন্ট। কনসিডারেশন মাস্ট বি রিয়াল অ্যান্ড নট ইলুশরি। ঠিক আছে, প্রতিদান প্রকৃত হওয়া আবশ্যক, ঠিক আছে, প্রকৃত বা বাস্তব হওয়া আবশ্যক, ঠিক আছে, প্রতিদানটা প্রকৃত বা বাস্তব হওয়া আবশ্যক। আইনের চোখে প্রতিদানের কিছু না কিছু মূল্য থাকা প্রয়োজন। প্রতিদান কখনো ভুয়ো হতে পারে না, কখনো অনিশ্চিত হতে পারে না, অবাস্তব হতে পারে না, অসম্ভব হতে পারে না, কাল্পনিক হতে পারে না। প্রতিদান যদি অবাস্তব, অসম্ভব বা কাল্পনিক হয় তাহলে চুক্তি আইন অনুসারে তা বলবৎযোগ্য নয়। নিচে উদাহরণের সাথে দেখানো হলো। যেমন ধর, প্রথমে বলছে প্রাকৃতিক বা শারীরিক অসম্ভবতা, ফিজিক্যাল ইম্পসিবিলিটি। ক প্রতিশ্রুতি দিল যে 1 লাখ টাকার বিনিময়ে ফর মৃত শরীরে প্রাণ সঞ্চার করবে। আরে একটা লোক মারা গেছে, শ্মশানে নিয়ে গেছে, ক খকে বলল যে তুই যদি ওকে, ওর দেহে যদি প্রাণ সঞ্চার করতে পারিস, ওকে যাও জীবিত করে তুলতে পারিস, তোকে আমি 1 লাখ টাকা দেবো, তোকে আমি 1 লাখ টাকা দিই। রিয়ালিটিতে কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়। বলছে প্রাকৃতিক বা শারীরিক অসম্ভবতা, ঠিক আছে, এটা বাস্তবে অসম্ভব। 2 নম্বর, আইনগতভাবে অসম্ভব।
বলছে ক 100 টাকা খর কাছ থেকে ধার করলো, অতঃপর সে খর বন্ধু গকে 20 টাকা দিল এবং গ তাকে খর কাছ থেকে খরকায় তার যে ঋণ রয়েছে তার থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিল। এই প্রতিশ্রুতি আইনগতভাবে অসম্ভব, কেননা গ কোনোভাবেই তার বন্ধু খর কাছে পাওনা মুকুব করে দিতে পারে না। ভালো করে বুঝে নিস। বলছে ক 100 টাকা খর কাছ থেকে ধার করে, ঠিক আছে, ক 100 টাকা ধার করলো কার কাছ থেকে? খর কাছ থেকে ধার করলো। তারপরে সে খর এক বন্ধু গকে 20 টাকা দিল এবং গ তাকে খর কাছ থেকে যে ঋণ নিয়েছে তার মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিল। এই প্রতিশ্রুতি আইনগতভাবে অসম্ভব, কেননা গ কোনোভাবেই তার বন্ধু খর কাছে পাওনা মুকুব করে দিতে পারে না। মানে ব্যাপারটা বলছি, বুঝতে পারলি ব্যাপারটা নিশ্চয়ই? ধর এখানে তোর নাম কি? কোয়েল। তোর নাম কি? মিতা। আর একটা পার্টির নাম ধর তৈরি, আর একটা পার্টি ধর তৈরি। কোয়েল, ঠিক আছে, মিতার থেকে 100 টাকা ধার নিল। মিতার থেকে 100 টাকা ধার নিল। এবার তাহলে কোয়েল যখন মিতার থেকে টাকা ধার নিল, কোয়েলের উচিত তো মিতাকে টাকা ধার দেওয়া, মানে টাকাটা শোধ করে দেওয়া। এইবার কি করেছে? কোয়েল একটা বুদ্ধি কাটিয়েছে। 100 টাকা পাই তো, কোয়েলের আবার মিতার আবার বন্ধু দোয়েল। কোয়েল দোয়েলের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, ওকে বললো, ওকে 20 টাকা দিল। 20 টাকা দিয়ে ওকে কিছু টাকা দিল, মনে করেন কিছু 20 টাকাই দিল, টাকার কথা দেবে, 20 টাকা দিল। 20 টাকা দিল, বলছে যে দোয়েলকে টাকা দিল, দোয়েলকে বললো যে আমি না মিতার থেকে 100 টাকা ধার নিয়েছি, ওটাকে একটু মুকুব করে দেওয়ার ব্যবস্থা কর না, তোর তো ভালো বন্ধু, মুকুব করে দেওয়ার ব্যবস্থা কর না। তো দোয়েল আবার মিতাকে বললো, দোয়েল আবার মিতাকে এই কথাটা বললো মুকুব করে দেওয়ার জন্য, এই কথাটাই বলেছে। কিন্তু এটা বলছে আইনগতভাবে এটা অসম্ভব, এটা অসম্ভব আইনগতভাবে। এটাই বলছে আইনগতভাবে কোনটা অসম্ভব, আইন মানবে না এটা। বাস্তবে এটা হতে পারে, হয় অনেকে হয়, কিন্তু আইন মানবে না এটা। অনিশ্চিত প্রতিদান। ক উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে খকে একটা কাজে নিযুক্ত করলো। কোনো কাজের উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করার যেহেতু কোনো সর্বসম্মত পদ্ধতি নেই, তাই এই ক্ষেত্রে প্রতিদান অনিশ্চিত বলে বিবেচিত হয় এবং প্রতিদান অনিশ্চিত হলে উক্ত প্রতিশ্রুতি কার্যকরী হবে না। নর্মাল কথা, ধর আজকে তোর বাড়িতে একটা কাজ করা হবে, একজনকে নিয়োগ করেছিস, ঠিক আছে, তুই একটা কাজে নিযুক্ত করলি এবং বললি তাকে উপযুক্ত পারিশ্রমিক দিবি, উপযুক্ত পারিশ্রমিক দিবি। এবার উপযুক্ত পারিশ্রমিক না কখনো, মানে এইভাবে বলা যায় না উপযুক্ত পারিশ্রমিক কত হওয়া ওই কাজের জন্য। তাই বলছে কোনো কাজে উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করা যেহেতু কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, তাই এক্ষেত্রে প্রতিদান অনিশ্চিত বলে বিবেচিত হবে। 5 নম্বর, প্রতিদান অবশ্যই বৈধ হওয়া প্রয়োজন। কনসিডারেশন মাস্ট বি লফুল। প্রতিদান অবশ্যই বৈধ হওয়া প্রয়োজন। অর্থাৎ প্রতিদান কখনোই অবৈধ হওয়া যাবে না বা নীতির বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে? এটাই বলে প্রতিদান অবশ্যই বৈধ হওয়া প্রয়োজন। প্রতিদান অবৈধ হওয়া যাবে না বা নীতির বাইরে যাওয়া যাবে না। এটাই বলেছেন। সম্মতির উদ্দেশ্য প্রতিদান যদি বৈধ না হয়, ঠিক আছে? সেক্ষেত্রে সম্মতি আইনসঙ্গতভাবে বলবৎযোগ্য হয় না। অর্থাৎ প্রতিদান অবৈধ মানে ইল্লিগাল হতে পারে না। প্রতিদান ইমোরাল হতে পারে না। অপোজ টু পাবলিক পলিসি মানে পাবলিকের বিরুদ্ধে যেতে পারে। ঠিক আছে? পাবলিকের বিরুদ্ধে যেতে পারে। তাই প্রতিদান অবৈধ, নীতি বহির্গত, মানে ইল্লিগাল, ইমোরাল বা অপোজ টু পাবলিক পলিসি হলে সেটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। 6 নম্বর পয়েন্ট। প্রতিশ্রুতিদাতা যে কাজ ইতিমধ্যে অন্য কোনো আইনগত কারণে করতে বাধ্য তা প্রতিদান বলে বিবেচিত হয় না। কনসিডারেশন মাস্ট বি সামথিং হুইচ দ্য প্রমিসার ইজ নট অলরেডি বাউন্ড। ক একটা মামলায় নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে উকিল হিসেবে খকে নিযুক্ত করল। ক পুনরায় প্রতিশ্রুতি দিল যে যদি খ মামলা দিয়ে ককে জয়ী করতে পারে, খকে আরো কিছু টাকা দেবে। এই প্রতিশ্রুতি উপযুক্ত প্রতিদানের অভাবে বৈধ নয়। ঠিক আছে? কারণ অতিরিক্ত টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূর্বেই যে চুক্তি ক আর খর মধ্যে রয়েছে তাতেই মামলায় জেতার জন্য সর্বোত্তভাবে চেষ্টা করার জন্য খ দায়বদ্ধ। ঠিক আছে? সুতরাং মামলায় জেতার জন্য বাড়তি টাকার প্রতিশ্রুতিকে বলতে মানে বুঝতে পারছিস? আজকে তোর কোনো কেস খেয়েছিস, তার জন্য তুই লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করেছিস। ঠিক আছে? তো ও তোর হয়ে কেসটা লড়ছে। এইবার তুই বুঝতে পারছিস কেসটা জিতবি কি জিতবি না জানি, কিন্তু লয়ারকে তো টাকাটা দিতেই হবে। লয়ারকে তোকে টাকাটা দিতেই হবে। কিন্তু লয়ারকে তুই আরো একটা প্রলোভন বা অফার দিয়ে বলছিস, তুমি যদি কেসে যেতে পারো তোমাকে আরো কিছু টাকা দেবো। এই যে আরো যে এক্সট্রা টাকা দেবো এটা কিন্তু প্রতিদানের মধ্যে পড়ে। এটা বলতে চেয়েছে। প্রতিদান অতীত হতে পারে, বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, যেটা আগেই বলেছি। এর উপর নির্ভর করে বৈধ চুক্তি হতে পারে।
বলছে স্ট্রেঞ্জার টু কন্ট্রাক্ট, চুক্তিতে অপরিচিত। ঠিক আছে, বলছে ভারতীয় চুক্তি আইনে, চুক্তিতে অপরিচিত বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি নির্দিষ্ট চুক্তির কোনো পক্ষ নন। চুক্তিতে অপরিচিত মানে আমাদের ভারতবর্ষে যে চুক্তি আইন আছে 1872 সালে, সেখানে স্ট্রেঞ্জার টু কন্ট্রাক্ট বলতে কাকে বুঝিয়েছে? বলছে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি নির্দিষ্ট চুক্তির কোনো পক্ষ নন, মানে চুক্তির কোনো পার্টি নন। মূলত এটি এমন একজন কাউকে বোঝায় যে চুক্তিকারী পক্ষের মধ্যে চুক্তিতে সরাসরি যুক্ত নন। এই ধারণাটি চুক্তির গোপনীয়তা মতামতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কি ভারতীয় চুক্তি আইনের সেকশন 2 সাবসেকশন 8 বলা হয়েছে আইন দ্বারা বলবৎ করা যায়, বলছে আইন দ্বারা বলবৎ করা যায় এমন সম্মতিকে চুক্তি বলে। ওই যে বলেছিলাম এনফোর্সিবল বাই ল, ঠিক আছে, আইন দ্বারা বলবৎ করা যায় এমন সম্মতিকে বলা হয়। এগ্রিমেন্ট হলে তাকে চুক্তি হয় না, সেই এগ্রিমেন্ট গুলোকে চুক্তি বলবো, এটাকে আইন মান্যতা দেয়, বলতে পারে আইন দ্বারা বলবৎ করা যায়। ভারতীয় চুক্তি আইনে 1 নম্বর ধারায় বলা যায় আইন দ্বারা বলবৎ করা যায় মধ্যে চুক্তি বলে। এর অর্থ হলো চুক্তিবদ্ধ যেসব পক্ষ তাদের শুধু চুক্তির মধ্যে উল্লিখিত বিষয়গুলির উপর অধিকার ও দায়বদ্ধতায়, যিনি চুক্তির কোনো পার্টি নন, তাকে চুক্তির ক্ষেত্রে অপরিচিত বলে বলা হয়। তাহলে চুক্তিতে অপরিচিত কাকে বলা হয়? যিনি চুক্তিতে কোনো পার্টি নন, যিনি চুক্তির কোনো পক্ষই নন, তাকে চুক্তিতে অপরিচিত বলা হয়। বলছে চুক্তিতে অপরিচিত ব্যক্তির অধিকার ও দায়, রাইট অ্যান্ড লাইবিলিটিজ অফ স্ট্রেঞ্জার টু কন্ট্রাক্ট। ঠিক আছে, অপরিচিত ব্যক্তির অধিকার কি আছে আর ওর দায় কি আছে। ভারতীয় চুক্তি আইনে বলা হয়েছে যে চুক্তিতে যেসব পার্টি থাকবে তারা আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতির মাধ্যমে সব দায়িত্ব পালন। ওই বলা হচ্ছে না অফারার, অফারি, প্রমিসার, প্রমিসি, ঠিক আছে। তো যে সমস্ত পার্টি থাকবে তারা আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতির মাধ্যমে সব দায়িত্ব পালন করবে। সুতরাং এখানে চুক্তিবদ্ধ সমস্ত পক্ষের অধিকার ও দায়বদ্ধতা বর্তমান, মানে চুক্তিতে যে সমস্ত পার্টি থাকবে তাদের অধিকার এবং দায়বদ্ধতা থাকতে হবে, যার যে সমস্ত পার্টি থাকবে। কিন্তু চুক্তিতে অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে বিষয়গুলি নিম্নরূপ। যেমন দেখ, এখানে টপিকটা পড়া হচ্ছে কি, চুক্তিতে অপরিচিত ব্যক্তি। চুক্তিতে যারা পরিচিত ব্যক্তি তাদের কিছু দায়বদ্ধতা আছে, ঠিক আছে, তাদের কিছু অধিকার আছে। কিন্তু চুক্তিতে যে অপরিচিত ব্যক্তি তার কি অধিকার আর দায়বদ্ধতা আছে সেটাই পড়তে হচ্ছে। যে ব্যক্তি চুক্তির কোনো পার্টি নন, অর্থাৎ অপরিচিত ব্যক্তি, যিনি চুক্তিতে অপরিচিত, তিনি তার ব্যক্তিগত সুবিধার জন্য প্রয়োজনীয় প্রতিদান দিতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আদালতের দ্বারস্থ হতে পারবেন না, অর্থাৎ মামলা করতে পারবেন না। তার মানে কি বলেছে, পয়েন্টটা ভালো করে করবি। যে ব্যক্তি চুক্তির কোনো পার্টি নয়, এমন একজন লোক যিনি চুক্তির মধ্যে কোনো পার্টি নয়, অর্থাৎ চুক্তিতে অপরিচিত, তিনি তার কিছু সুবিধার জন্য প্রয়োজনীয় প্রতিদান দিতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে, অর্থাৎ সে মামলা করতে পারবে না। অর্থাৎ চুক্তিতে যে পরিচিত ব্যক্তি সেই মামলা করতে পারবে, চুক্তিতে যে পরিচিত ব্যক্তি নয় সে কিন্তু মামলা করতে পারবে না। চুক্তি আইন অনুযায়ী কোনো চুক্তিতে আবদ্ধ ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যিনি চুক্তির কোনো পার্টি নন, কোনো পক্ষ নন, ভারতীয় চুক্তি আইন তাকে সংশ্লিষ্ট চুক্তি সম্পর্কিত বিষয়ে কোনো অধিকার দেয়নি, যেমন দেয়নি তেমনি তাকে কোনো দায়বদ্ধতা দেয়নি। তাহলে ভারতীয় চুক্তি আইনে বলছে যে চুক্তির মধ্যে এমন কোনো পার্টি নেই, অপরিচিত ব্যক্তি, তাকে যেমন কোনো অধিকারও দেয়নি এবং তাকে কোনো দায়ও দেয়নি। যেমন উদাহরণ দেখ, এক্স এবং ওয়াই এর মধ্যে চুক্তি হয়েছে, যেখানে জেড তা বলবৎ করতে পারে না বা জেডের থেকে উপকার পেতে পারে না, এ সম্পর্কে জেডের কোনো দায় থাকবে না। বলছে এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু একটা চুক্তি হয়েছে, এখানে জেড সেটা বলবৎ করতে পারে না বা জেড কোনো উপকার পেতে পারে না, ঠিক আছে, বা বলতে পারিস জেডের কোনো দায় থাকবে না। এই প্রসঙ্গে ডানলপ নিউমেটিক টায়ার কোম্পানি লিমিটেড বনাম সেলফিস অ্যান্ড কোম্পানি লিমিটেড 1915 সালে মামলাটি খুবই প্রাসঙ্গিক, সেটা নিচে আলোচনা করো। এই কেস স্টাডিটা করতে হবে। বলছে এই মামলায় ডানলপ নিউমেটিক টায়ার কোম্পানি লিমিটেড বনাম সেলফিস অ্যান্ড কোম্পানি লিমিটেড মামলায় কি হয়েছে, বলছে এস ডানলপ কোম্পানি থেকে টায়ার কিনে, এস মানে একটা পার্সন ডানলপ কোম্পানি থেকে টায়ার কিনে ডিকে বিক্রি করে। বিক্রির সময়
বিক্রির সময় এস একটা শর্ত প্রদান করে, বিক্রি করার সময় এস একটা শর্ত দেয় যে ডানলপ কোম্পানি যে দামে টায়ার বিক্রি করে বলে স্থির করেছে ডি তার থেকে কম দামে টায়ার বিক্রি করতে পারবে না। তাহলে আবার পড়ে নেই, এস ডানলপ কোম্পানি থেকে টায়ার কিনে ডি কে বিক্রি করে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ডি। তাহলে এস কাকে টায়ার বিক্রি করছে? ডি কে বিক্রি করছে। কার থেকে টায়ার কিনে? ডানলপ কোম্পানি থেকে টায়ার কিনে। এস ডানলপ কোম্পানি থেকে টায়ার কিনছে, টায়ার কিনে ডি কে বিক্রি করছে। এবং বিক্রির সময় এস একটা কন্ডিশন রাখে, ঠিক আছে, যে ডানলপ কোম্পানি যে দামে টায়ার বিক্রি করে বলে স্থির করা হয়েছে, ঠিক আছে, ডি তার থেকে কম দামে টায়ার বিক্রি করতে পারবে না। ডি যদি কম দামে টায়ার বিক্রি করে, ডি যদি কম দামে টায়ার বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে টায়ার পিছু $5 করে ডানলপ কোম্পানিকে ডি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। ডি দুটি টায়ার কম দামে বিক্রি করার ফলে ডানলপ কোম্পানি ডির বিরুদ্ধে মামলা দায়ের করে, কিন্তু আদালতের রায় স্থির হয় যে কি রায়? ডানলপ কোম্পানির সঙ্গে ডিল কোনো চুক্তি হয়নি। চুক্তি কার সাথে কার হয়েছে? এস এর সাথে ডিল হয়েছে, ডানলপ কোম্পানির সঙ্গে ডিল কোনো চুক্তি হয়নি। তাই বলেছে, কারণ ডানলপ কোম্পানি এস এবং ডির মধ্যে সম্পর্ক চুক্তির কোনো পক্ষভুক্ত নয়। ডানলপ কোম্পানি এস আর ডির মধ্যে যে চুক্তি হয়েছে, ডানলপ কোম্পানি কোনো পার্টিই নয়। এই মামলার রায়দানকালে বিচারপতি লর্ড হ্যালডেইন এই মন্তব্য করেন যে কেবল চুক্তিভুক্ত কোনো ব্যক্তি চুক্তি বলবৎ করার জন্য আদালতে মামলা করতে পারে। চুক্তি থেকে উদ্ভূত কোনো অধিকার তৃতীয় পক্ষের উপর যদি বর্তায় আইনে তা কার্যকর। এটাই বলতে চেয়েছে যে চুক্তিতে অবৈধ ব্যক্তি কি। সিম্পল উদাহরণ, এই উদাহরণটা খুব ভালো, এইটা পড়লে কেসটা এটা পড়লে ভালো করে বোঝা যাবে। এস একটা পার্সন ও ডানলপ কোম্পানি থেকে টায়ার কিনে ডিকে বিক্রি করে, এবং এস যখন ডিকে বিক্রি করে একটা শর্ত দিয়েছিল, বিক্রি করার সময় এস ডিকে একটা শর্ত দিয়েছিল যে ডানলপ কোম্পানি যে দামে টায়ার বিক্রি করবে বলে ঠিক করেছে তার থেকে কম দামে টায়ার বিক্রি করতে পারবে না। মানে এস একটা শর্ত প্রদান করে ডানলপ কোম্পানি যে দামে টায়ার বিক্রি করলে স্থির করা হয়েছে ডি তার থেকে কম দামে বিক্রি করতে পারবে না, মানে ওই দামে বা হচ্ছে বেশি দামে বিক্রি করবে। আর যদি কম দামে বিক্রি করে তাহলে ক্ষতিপূরণ দিতে হবে, টায়ার কিছু ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক আছে। তো ডি তো যথারীতি কম দামে বিক্রি করছে টায়ার গুলো, দুটো টায়ার কম দামে বিক্রি করছে, এবার ডানলপ কোম্পানি ডির বিরুদ্ধে মামলা করেছে, আদালতে মামলা করেছে। আদালতের রায় স্থির হয়েছে যে না, এখানে তুমি কোনো ক্ষতিপূরণ পেতে পারো না, ডানলপ কোম্পানি ডির কাছে কোনো ক্ষতিপূরণ পাবে না, কারণ ডানলপ কোম্পানির সঙ্গে ডির কোনো চুক্তি হয়নি। অনলি আ পার্সন হু ইজ আ পার্টি টু আ কন্ট্রাক্ট ক্যান সু, ঠিক আছে, on it and that the law knows nothing of a right gained by a third party arising out of a contract। এটাই বলেছে, এটা মানে তোদের এই যোজনা নেই লেখা, কোশ্চেনটা লেখা হবে। হ্যাঁ, এই তো আছে, এই তো তোর বইতে লেখা আছে চুক্তি বহির্ভূত ব্যক্তির অধিকার ও দায়। চুক্তি বহির্ভূত ব্যক্তি মানে হচ্ছে চুক্তিতে অপরিচিত ব্যক্তি, এটা লেখা আছে তোর বইতে। যেমন তোদের বইতে উদাহরণটা কি দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছে, বলছে রমেন বাবু খগেন বাবুকে চুক্তি মতো 3 লাখ টাকা পণ্য বিক্রি করেছিলেন, ঠিক আছে, কিন্তু খগেন বাবু দীর্ঘদিন মূল্য পরিশোধ করছিলেন না। রমেন বাবুর বন্ধু নগেন বাবু স্বতঃপ্রণোদিতভাবে ওই অর্থ আদায়ের জন্য মামলা করতে চাইছিলেন, ঠিক আছে তো, কিন্তু নগেন বাবু চুক্তি বহির্ভূত ব্যক্তি হওয়ায় ও মামলা করার অধিকারী নয়। দেখ ব্যাপারগুলো আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে রমেন বাবু, আর একটা কি ছিল? খগেন বাবু, তাই তো। রমেন বাবু আর একটা খগেন বাবু, ঠিক আছে। রমেন বাবু খগেন বাবুকে গুডস বিক্রি করেছিল, কত টাকার গুডস বিক্রি করে? 3 লাখ টাকার গুডস বিক্রি করেছিল। তাহলে রমেন বাবু এবং খগেন বাবুকে গুডস বিক্রি করেছিল, তাহলে যথারীতি খগেন বাবুর টাকা দেওয়া হয়েছিল। তো অনেক দিন হয়ে গেছে, টাকা আর দিচ্ছে না, ঠিক আছে তো। তখন রমেন বাবুর এক বন্ধু আছে, ঠিক আছে, তার নাম হচ্ছে নগেন বাবু, ঠিক আছে। নগেন বাবু এর একটা বন্ধু আছে, তার নগেন,
তো রমেন বাবু এই কথাটা আবার নগেনকে বললো, ওর বন্ধুকে বললো, নগেনকে বললো। তো নগেন বাবু কি করেছে, নগেন বাবু খগেন বাবুর উপর প্রেশার দিল যে ওর টাকাটা দিয়ে দাও, ওর টাকাটা দিয়ে দাও। ঠিক আছে, ওর টাকা দিয়ে রমেন বাবুর বন্ধু মানে ওই অর্থ আদায়ের জন্য ওকে অনেকবার বলেছে, খগেন বাবুকে বলে টাকা দেওয়ার জন্য, টাকা দেয়নি। টাকা না দেওয়াতে তো নগেন বাবু কি করেছে, আদালতে কেস করেছে খগেন বাবুর কাছে, খগেন বাবুর বিরুদ্ধে। তা আদালতে কিন্তু তো গ্রহণই পাবে না, কারণটা কি, খগেনের সঙ্গে নগেনের কোনো চুক্তিই হয়নি। রমেন বাবু খগেন বাবুর বিরুদ্ধে কেস করতে পারে, কিন্তু নগেন বাবু খগেনের বিরুদ্ধে কেস করতে পারবে না। আর এটাই হচ্ছে তোর স্ট্রেঞ্জার টু কন্ট্রাক্ট। তবে বলছে এর কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশন, ব্যতিক্রম আছে। যেমন চুক্তি বহির্ভূত ব্যক্তি যদি ওছি পরিষদের সদস্য হন, ঠিক আছে, তাহলে কি চুক্তি বলবৎ করার জন্য ওছি ব্যবস্থা, এটা উদাহরণটা বলে দিচ্ছি। এর একটা ব্যতিক্রম আছে, একটা উদাহরণ দিয়েছে। এই যে একটা উদাহরণ দিয়েছে বইতে। এটা কি বলে, মানস বাবু একটা উদাহরণ দিয়েছে দেখতে বইতে। মানস বাবু মৃত্যুকালে তার সম্পত্তি তার কন্যা মোনালিসাকে দান করেন। মানসবাবু যখন মরে যাচ্ছে তখন মরার সময় তার যে সমস্ত অ্যাসেট আছে তার মেয়ে মোনালিসাকে দান করে, কিন্তু উইলে এটা মেনশন করা থাকে তার কন্যা মোনালিসা যেন ওই সম্পদ থেকে একটি বার্ষিক ভাতা, আগেও একদিন এরকম একটা উদাহরণ করেছিলাম, তার ভাই তরুণ বাবুকে প্রদান করবে। মানসবাবুর কন্যা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণবাবুর সঙ্গে একটা চুক্তি সম্পাদন করে। ঠিক আছে, তাহলে কার সঙ্গে কার চুক্তি হয়েছে, মানসবাবুর কন্যা মানে মোনালিসার সাথে কার সঙ্গে একটা চুক্তি হয়েছে, তরুণবাবুর একটা চুক্তি হয়েছে। কিন্তু পরবর্তীকালে মানসবাবুর কন্যা তরুণবাবুর কাছ থেকে কোনো প্রতিদান পায়নি বলে সে ভাতা দিতে অস্বীকার করে। তরুণবাবু এর জন্য মামলা করে। মহামান্য মাদ্রাস হাইকোর্ট এইরূপ এক রায় প্রসঙ্গে বলেন, মানসবাবুর কন্যা তরুণবাবুর কাছ থেকে সরাসরি কোনো প্রতিদান না পেলেও সে মানসবাবুর কাছ থেকে প্রতিদান পেয়েছে। ঠিক আছে, তাই এটা চুক্তিটা বৈধ, এটা হচ্ছে এর ব্যতিক্রম ছিল। তার মানে বুঝতে পারি, যেটা আগেও একদিন বলেছিলাম যে আমি যদি একটা যদি একটু লিখে লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধর মানসবাবু আর এটা তার কন্যা মোনালিসা। মানসবাবু তার কন্যা মানে মানসবাবু হচ্ছে, মানসবাবুর মেয়ে হচ্ছে মোনালিসা। মানসবাবু যখন মরে যাবে তখন মৃত্যু সজ্জায় মোনালিসাকে বলেছে যে ওর সম্পত্তি মরে যাওয়ার পর মেয়েই পেয়ে যাবে। তবে একটা কথা, বছরে মানসবাবুর একটা ভাই আছে, ঠিক আছে, মানসবাবুর একটা ভাই আছে, তাকে তো এই বছরে একটা বার্ষিক ভাতা দিই। তো এই নিয়ে মোনালিসা তার ওর ধর মানসবাবুর ভাই, মানসবাবুর ভাইয়ের নাম কি কিছু বলেছে, তরুণ বাবু। ঠিক আছে, তরুণবাবুকে একটা বার্ষিক ভাতা দিতে, এই নিয়ে মোনালিসা আর তরুণবাবুর মধ্যে একটা চুক্তি হয়েছে। এবার অনেক দিন ধরে দেখা গেছে মোনালিসা তো দিয়ে তো যাচ্ছে বার্ষিক ভাতা, কিন্তু তরুণবাবুর কাছ থেকে মোনালিসা কিছু পাচ্ছে না। এই অনুযায়ী এই কারণে এই সময় মোনালিসা না তরুণবাবুর বিরুদ্ধে একটা কেস করলো, কোর্টে কেস। ঠিক আছে, কোর্টে কেস করলো। তো কি হচ্ছে ব্যাপারটা, মোনালিসা তরুণবাবু থেকে কিছু পাচ্ছে না, কিন্তু মানসবাবু থেকে তো পাচ্ছে। এটাই তোর বইতে বলেছে। যেহেতু পাচ্ছে না, তরুণবাবু যেহেতু মোনালিসা থেকে আর কিছু পাচ্ছে না, তাই তরুণবাবু এখন কিন্তু মোনালিসার বিরুদ্ধে মামলা করতে পারে, এবং এটা কিন্তু বৈধ। কারণ কি, মোনালিসা তরুণবাবুর কাছ থেকে কিছু না পেলেও মানুষবাবু থেকে পেয়েছে, এই জন্য দিতে হবে। তো এটা হচ্ছে ব্যতিক্রম ছিল। তো এটা হচ্ছে তোর ব্যতিক্রম। তো কি চুক্তি বহির্ভূত ব্যক্তির অধিকার ও দায় সম্পর্কে এটা একটু বলে দিলাম।
এবার বলবো চুক্তির পক্ষভুক্ত নয়, চুক্তির কোনো পার্টি নয় এরকম ব্যক্তি কি চুক্তি বলবৎ করার অধিকারী? বলছে এক্সেপশন টু এনফোর্সমেন্ট অফ এ কন্ট্রাক্ট বাই এ স্ট্রেঞ্জার, মানে চুক্তির কোনো পার্টিই নয়, ভালো করে বুঝবি, চুক্তির বহির্ভূত ব্যক্তি, উনি ওই ভদ্রলোক চুক্তির কোনো পার্টিই নয়। তা এরকম ব্যক্তি তো কোনো অধিকার অর্জন করতে পারে না। এর কিছু ব্যতিক্রম আছে, এর ব্যতিক্রম গুলো বল। এই মাত্র কিছুক্ষণ আগে ব্যতিক্রমের কথাটা বললাম না, এই যে ব্যতিক্রম, যে মোনালিসা, মানস বাবু, তরুণ বাবু, ওই ব্যতিক্রম একটা, এরকম অনেক ব্যতিক্রম আছে। তাই বলতে চুক্তির পক্ষভুক্ত নয়, মানে ডিড যে তৈরি হয়েছে ডিডের কোনো পার্টি নয়, ডিডের কোনো পার্টি নেই, ঠিক আছে, চুক্তির পক্ষভুক্ত নয় এরকম কোনো ব্যক্তি চুক্তি বলবৎ করার অধিকারের ব্যতিক্রমী বিষয়গুলি আলোচনা। এক্সেপশন টু দ্য এনফোর্সমেন্ট অফ এ কন্ট্রাক্ট বাই আ স্ট্রেঞ্জার, বা তুমি বলেছো a man cannot acquire rights under a contract to which he is not a party, exception to this rule. এখানে কি লিখেছে এটাকে বলছি এই বইতে, বলছে ভারতীয় চুক্তি আইন অনুসারে চুক্তি বহির্ভূত কোনো ব্যক্তি, আশা করি বোঝা যাচ্ছে চুক্তি বহির্ভূত কোনো ব্যক্তি কাকে বলে, চুক্তিতে যেই ব্যক্তির নাম উল্লেখ নেই তাকে বলে চুক্তি বহির্ভূত ব্যক্তি। ভারতীয় চুক্তি আইন অনুসারে চুক্তি বহির্ভূত কোনো ব্যক্তি চুক্তির জন্য প্রয়োজনীয় প্রতিদান দিতে পারে, কিন্তু চুক্তি আইনের সাধারণ নিয়ম অনুসারে, ঠিক আছে, কেবলমাত্র চুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা একে অন্যের নামে মামলা করতে পারে। তাহলে চুক্তির নামে মানে ভালো করে কিন্তু এটা বুঝতে হবে, মানে মামলা কে করতে পারে, চুক্তিতে উল্লেখ আছে এরকম ব্যক্তি মামলা করতে পারে। যেমন ওই উদাহরণটা বললাম না, খগেন বাবু, আর কি উদাহরণ ছিল বল, খগেন বাবু উদাহরণটা বলে, রমেন বাবু আর খগেন বাবু, এই যে উদাহরণটা দিলাম না, এই কোথায় গেল, রমেন বাবু আর খগেন বাবু যে উদাহরণটা দিলাম, এর মাঝখানে কে চলেছে, নগেন বাবু। নগেন বাবু কিন্তু কোর্টে মামলা করতে পারে না, কারণ চুক্তিতে দুজনের নাম লেখা আছে, রমেন বাবু আর খগেন বাবু, এরা দুজনই মামলা করতে পারে। রমেন খগেনের বিরুদ্ধে মামলা করতে পারে বা খগেন রমেনের বিরুদ্ধে মামলা করতে পারে। এখানে কিন্তু নগেন হচ্ছে থার্ড পার্টি, ও কোনো মামলা করতে পারে, ও কোনো মামলা করতে পারবে না। তাই এখানে বলছে ভারতীয় চুক্তি আইন অনুসারে চুক্তি বহির্ভূত কোনো ব্যক্তি চুক্তির জন্য প্রয়োজনীয় প্রতিদান দিতে পারে, চুক্তি করার জন্য কোনো প্রতিদান দিতে পারে, ঠিক আছে, কিন্তু চুক্তি আইনের সাধারণ নিয়ম অনুসারে কেবলমাত্র চুক্তিতে যে সমস্ত ব্যক্তিরা আছে তারাই কিন্তু একে অন্যের বিরুদ্ধে মামলা করতে পারে। চুক্তির পক্ষভুক্ত নয় মানে চুক্তিতে নেই এমন কোনো পার্টি কিন্তু আদালতে মামলা করতে পারে না। এমনকি তিনি যদি চুক্তির সুবিধা ভোগ করে তাহলেও মামলা করার অধিকার, তিনি যদি চুক্তির সুবিধা ভোগ করে তাহলেও কিন্তু মামলা করার অধিকার তার নেই। এই ডানলাপ নিউমেটিক টায়ার কোম্পানি লিমিটেড বনাম সেলফিস অ্যান্ড কোম্পানি লিমিটেড মামলায় মহামান্য বিচারপতি রায় দিতে গিয়ে বলেন কেবলমাত্র চুক্তিবদ্ধ কোনো ব্যক্তি চুক্তি বলবৎ করার জন্য আদালতে মামলা দায়ের করতে পারে, চুক্তি থেকে উদ্ভূত কোনো অধিকার যদি তৃতীয় পক্ষের উপর বর্তায়, ঠিক আছে, তাহলেও তা আইনে কার্য হবে না। এর কিছু ব্যতিক্রম আছে, প্রথমে কি ট্রাস্টি ওচি ব্যবস্থা, দেখ উদাহরণটা পড়বি তাহলে তোর বুঝতে সুবিধা হবে। রাজপুত একটা চুক্তির মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত একটা ট্রাস্ট গঠন করে, রাজপুত একটা চুক্তির মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত একটা ট্রাস্ট গঠন করলো এবং দুগ্গারকে তার ট্রাস্টি করলো, ঠিক আছে তো, মানে রাজপুত না একটা পার্সন একটা চুক্তির মাধ্যমে তার যে অ্যাসেট আছে অ্যাসেটের একটা ট্রাস্ট গঠন করলো, এবার ওখানে একজনকে ট্রাস্টি করলো দুগ্গারকে। চুক্তিতে উল্লেখ করা হলো মহিপালের প্রয়োজনে বা সুবিধার্থে এই সম্পত্তি ব্যবহৃত হবে। মহিপাল কিন্তু চুক্তির কোনো পক্ষ নয়, তথাপি নিজের সুবিধার্থে দুগ্গারের বিরুদ্ধে মামলা করতে পারে। যেটা কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, এই কোন উদাহরণটা দেখতে পাচ্ছিস তুই, যেমন দেখ এখানে কি বলেছে, এইখানে কি বলছে, ক একটি চুক্তির মাধ্যমে একটা সম্পত্তি সংক্রান্ত ট্রাস্ট গঠন করে, মানে একজন লোক ক হচ্ছে একটা পার্সন, ও একটা ট্রাস্ট গঠন করবে। এবার ট্রাস্ট গঠন করার পর ওখানে একজনকে ট্রাস্টি নিয়োগ করলো, ট্রাস্টি, ঠিক আছে, একটা ট্রাস্ট গঠন করে, ফকে তার ট্রাস্টি করলো যাতে গড় প্রয়োজন বা সুবিধা ওই সম্পত্তি ব্যবহৃত হয়। গ এই সুবিধা পাওয়ার জন্য খর বিরুদ্ধে মামলা করতে পারে, ঠিক আছে, যদিও সে এই চুক্তির পক্ষভুক্ত নয়। তাহলে কি বলছি, চুক্তির পক্ষ না হলে মামলা করা যায় কোন কেসে, ওচি ব্যবস্থার কেস। আমরা কি দেখতে পারলাম যে না
চুক্তিতে যদি কোনো পার্টি উল্লেখিত থাকে, চুক্তিতে কোনো পার্টি উল্লেখ থাকলেই মামলা করতে পারে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, চুক্তিতে কোনো পার্টি উল্লেখ নেই, সেক্ষেত্রেও মামলা করতে পারে না। সেটা কোন ব্যবস্থার ক্ষেত্রে? ওচি ব্যবস্থার ক্ষেত্রে। তাহলে ওচি ব্যবস্থাটা তো পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, ডিড অফ ফ্যামিলি সেটেলমেন্ট মানে পারিবারিক নিষ্পত্তির দলিল। উদাহরণ পড়বি তাহলেই বোঝা যাবে। যৌথ সম্পত্তি ভাগ করার সময় দুই ভাই সম্মত হলো যে তারা তাদের মায়ের রক্ষণাবেক্ষণের জন্য সমপরিমাণ অর্থ দেবে। এক বাড়িতে যে ধর দুই ছেলে আছে, বাবা মারা গেছে, মা আছে, ঠিক আছে, এবার জমিটা ভাগাভাগি হবে, ঠিক আছে, ঠিক আছে, তখন জমিটা ভাগাভাগির সময় এরকম কথা দিয়েছে যে তো মায়ের রক্ষণাবেক্ষণ করবে দুই ভাই, ঠিক আছে। কিভাবে রক্ষণাবেক্ষণ করবে? ধর প্রতি মাসে ধর এক ছেলে, বড় ছেলে বললে আমি 10,000 টাকা দেবো, ছোট ছেলে বলে 10,000 টাকা, সমপরিমাণ টাকা, 10, 20,000 টাকা দেবে। এক্ষেত্রে তাদের মা সেই রক্ষণাবেক্ষণের অর্থ দাবি করতে পারে, ঠিক আছে, এই যে পারিবারিক নিষ্পত্তির দলিল। বলছে যখন পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ পারস্পরিক আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হয় এবং তার সত্ত্ব কোনো দলিলে লেখা হয়, তখন পরিবারের সকল সদস্য সেই দলিলের পক্ষভুক্ত না হলেও, ঠিক আছে, তা বলবৎ করার জন্য আদালতে মামলা দায়ের করতে পারে। তো এরকমই কিছু কিছু পয়েন্ট বলে। 3 নম্বর পয়েন্ট দেখ, তাহলে কি কি পয়েন্ট দেখবি? প্রথমে ওচি ব্যবস্থা, তারপর পারিবারিক নিষ্পত্তির দলিল, বলছে চুক্তির অধিকার হস্তান্তর করো, অ্যাসাইনমেন্ট অফ এ কন্ট্রাক্ট, বলছে বিল অফ এক্সচেঞ্জের, বিল অফ এক্সচেঞ্জ বলছি অ্যাকাউন্টসে, বিল অফ এক্সচেঞ্জের ধারক মানে হোল্ডার সেই হুন্ডিটির সত্ত্ব তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারে। এই হুন্ডি ফেরত এলে উক্ত হুন্ডি ট্রান্সফারি হুন্ডি গ্রাহকের বিরুদ্ধে আদালতে যেটা বলছিলাম তোর, বাণিজ্যিক হুন্ডির ধারক সেই হুন্ডিটির সত্ত্ব তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারে। এই হুন্ডি ফেরত এলে উক্ত হুন্ডির হস্তান্তর গ্রহীতা হুন্ডি গ্রাহকের বিরুদ্ধে আদালতে মোকদ্দমা করতে পারে, যদিও সে প্রথম হুন্ডির পক্ষভুক্ত ছিল না। তো এটা তো নর্মাল, আমরা যে বিল অফ এক্সচেঞ্জ করছি না, বিল অফ এক্সচেঞ্জের রুলটা বলো। বিল অফ এক্সচেঞ্জের কথা বলেছে, বলছে চুক্তির অধিকার হস্তান্তর করো। বলছে চুক্তিবদ্ধ একটা পার্টি চুক্তিতে তার যে অধিকার এবং সুবিধা আছে তা কোনো তৃতীয় পক্ষকে হস্তান্তর করতে পারে এবং তৃতীয় ব্যক্তি চুক্তির পক্ষভুক্ত না হয়েও চুক্তি কার্যকর করার জন্য মামলা দায়ের করতে পারে। ওই যে বললাম কালকে যখন অঙ্ক করাছিলাম, বিল অফ এক্সচেঞ্জ অঙ্ক করাছিলাম, যে ধর আমি ধর কোনো পার্টির থেকে টাকা পাই, ঠিক আছে, সে টাকা দিতে পারলো না, আমি একটা চিঠি লিখে তাকে জমা দিলাম, তো চিঠিটা অ্যাকসেপ্ট করে আমাকে দিয়ে দিলাম, আমার কাছে এটা বিল হয়ে গেল, তাই তো। এই বিলটা আমার কাছে যে টাকা পাই তাকে আমি দিয়ে দিলাম। তো এটাই বলছি যে চুক্তিবদ্ধ একটা পার্টি চুক্তিতে তার যে অধিকার এবং সুবিধা আছে। এবার সাপোজ ধর এ আর বির মধ্যে চুক্তি হয়েছে, এ আর বির মধ্যে চুক্তি হয়েছে, ঠিক আছে, তো সি তো অন্য একটা পার্টি, এ আবার সি কে বিলটা দিচ্ছে, ঠিক আছে, বি সির সঙ্গে কোনো চুক্তি নেই। চুক্তিবদ্ধ এক পক্ষ চুক্তিতে তার যে অধিকার এবং সুবিধা আছে, চুক্তিবদ্ধ একটা পার্টি চুক্তিতে তার যে অধিকার আছে এবং সুবিধা আছে তা কোনো তৃতীয় পক্ষকে হস্তান্তর করতে পারে। তাহলে এ আর বির মধ্যে যে বিলটা আছে সেই বিলটা আমি কিন্তু সি কে দিতে পারি। এবার এই তৃতীয় ব্যক্তি মানে সি চুক্তির পক্ষভুক্ত না হয়েও চুক্তি কার্যকর করার জন্য মামলা দায়ের করতে পারে। এখানে এটাই বলতে, উদাহরণ কি বলেছে, বাণিজ্যিক হুন্ডির ধারক, ঠিক আছে তো, বা হোল্ডার মানে বিলটার যে হোল্ডার, বিলটাকে হোল্ড করছে, সে হুন্ডিটির সত্ত্ব তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারে। এই হুন্ডি ফেরত এলে, ঠিক আছে, উক্ত হুন্ডির হস্তান্তর করতে মানে ট্রান্সফারি হুন্ডি গ্রাহকের বিরুদ্ধে আদালতে মোকদ্দমা করতে পারে, যদিও সে প্রথম হুন্ডির পক্ষভুক্ত ছিল না। এটাই বলতে চাইছি। 4 নম্বর পয়েন্ট, কন্ট্রাক্ট থ্রু অ্যান এজেন্ট, প্রতিনিধির মাধ্যমে চুক্তি। এই প্রতিনিধি দ্বারা যে সম্পাদিত চুক্তি বলবৎ করার জন্য মুখ্য ব্যক্তি মামলা দায়ের করতে পারে। অ্যাকনলেজমেন্ট কি বলেছে? যদি প্রতিশ্রুতি থাকা, উদাহরণ দেখ, পি কে টাকা দিতে হবে বলে টির কাছ থেকে এ কিছু অর্থ গ্রহণ করলো, পি কে টাকা দিতে হবে বলে, ঠিক আছে তো, টির কাছ থেকে এ কিছু টাকা নিল, এ সেই অর্থপ্রাপ্তি সম্পর্কে পির কাছে স্বীকারোক্তি দিল।
পি সেই অর্থ এর কাছ থেকে আদায় করতে পারে, পি সেই অর্থ এর কাছ থেকে আদায় করতে পারে। এক্ষেত্রে ধরে নিতে হবে এ পির প্রতিনিধি, এক্ষেত্রে ধরে নিতে হবে এর পির প্রতিনিধি। তো এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। আর যে অ্যাসাইনমেন্ট অফ এ কন্ট্রাক্ট, যদি কোনো ব্যক্তির সুবিধার জন্য একটি চুক্তি করা হয়, যদি কোনো ব্যক্তির সুবিধার জন্য একটা চুক্তি করা হয়, তবে তিনি চুক্তির পক্ষ না হওয়া সত্ত্বেও চুক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ, জীবন বীমার ক্ষেত্রে নমিনিদের কোনো অধিকার নেই, নমিনিদের এই অধিকার নেই। লাস্ট পয়েন্ট, জমির সঙ্গে সম্পর্কিত চুক্তি। বলছে মিস্টার এক্স একটা জমির মালিক, তিনি মিস্টার ওয়াই কে জমির এই সঙ্গে বিক্রি করেন যে জমির কিছু অংশ পার্ক হিসেবে ব্যবহৃত হবে। মিস্টার ওয়াই বিষয়টি মেনে নেন এবং পরবর্তীকালে ও জেড কে জমিটি বিক্রি করে দেন। মিস্টার জেডও চুক্তির এই বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন, ঠিক আছে তো? তা সত্ত্বেও তিনি সেই জায়গায় একটি বাড়ি তৈরি করেন। তখন মিস্টার এক্স ঘটনা জানতে পারেন, তিনি মিস্টার জেডের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মিস্টার জেড বলেন তিনি এই চুক্তির কোনো পক্ষ নন, তা সত্ত্বেও কোর্ট চুক্তিভঙ্গের জন্য তাকে দোষী সাব্যস্ত করে। কল্পনা করতে পারি এক্স ওয়াই কে, এক্স একটা জমির মালিক ও ওয়াই কে জমিটা বিক্রি করে, এই সত্ত্বে বিক্রি করে যে ওই জমিতে না তোমাকে একটা পার্ক করতে হবে, পার্ক, ঠিক আছে, পার্ক হিসেবে ব্যবহৃত হবে একটা অংশ, ঠিক আছে। ওয়াই মেনে নিয়েছে, ওয়াই মেনে পরে আবার জমিটা আবার জেডকে বিক্রি করে দেয়। জেড জানতো, কথাটা জানতো, কিন্তু জেড জানার পরও ও ওই পার্কের জায়গাটাতেও বাড়ি ফেলেছিল, ঠিক আছে। তো কোর্টে এক্স জেডের বিরুদ্ধে কোর্টে মামলা করে দিল, ঠিক আছে। তো মামলার রায় এক্স জিতে, জেড জিতবে, দেখেন এক্স জিতবে। জেড বলতে পারে যে আমি তো কোনো এক্স এর সাথে আমার কোনো চুক্তি হয়নি, তা সত্ত্বেও কিন্তু কোর্টে কেসে ফেসে আমি জেড, এটাই বলেছে, কারণ চুক্তি ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করে। তাহলে এই পয়েন্টগুলো তোকে জাস্ট একটু দেখে নিতে হবে। পয়েন্ট কি বললাম? একটা অচি ব্যবস্থা বললাম, একটা পারিবারিক সম্পত্তি বললাম, একটা চুক্তির অধিকার হস্তান্তরের ক্ষেত্রে, ঠিক আছে, একটা প্রতিনিধি চুক্তি বললাম, চারটে বললাম, চারটে। তারপর স্বীকৃতি, ঠিক আছে, চুক্তির বরাদ্দ আর জমির সঙ্গে সম্পর্ক চুক্তি, 7টা পয়েন্ট। লাস্ট পয়েন্ট পড়বো, তাহলে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা, মানে কনসিডারেশন চ্যাপ্টার শেষ হবে। বিনা প্রতিদানে চুক্তি হয় না, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, নো কনসিডার নো কন্ট্রাক্ট মানে কি বলেছিলাম, যেমন ধর আজকে আমি তোকে পড়াচ্ছি, পড়ানোর বদলে তুই প্রতি মাসে আমাকে একটা করে টিউশন ফিস দিচ্ছিস, তাহলে এটা যে কনসিডারেশন। বলছে যেখানে কোনো কনসিডারেশন নেই সেখানে কোনো চুক্তি নেই। কি বললাম? যেখানে কোনো কনসিডারেশন নেই, কনসিডার বুঝতে পারছিস তো? তুই কোনো দোকান থেকে কিছু কিনতে গেলি, তুই জিনিসটা নিয়ে আসলি, তার মধ্যে তাকে কিছু দিলি না, তাহলে কি? তাহলে তুই যখন কারোর থেকে কোনো দোকান থেকে ফোন কিনে নিয়ে আসলি, তাহলে তোর কাছে কি আসলো? তোর কাছে ফোন আসলো, দোকানদার কাছে কি আসলো? টাকা আসলো, কনসিডারেশন। বুঝতে পারলি তো? আজকে আমি তোকে ফোন বিক্রি করি, প্রথম দিন বলি তোকে ফোন বিক্রি করি, তাহলে আমার কনসিডারেশন টাকা, তোর কনসিডারেশন ফোন। তো বলছে যেখানে কনসিডারেশন নেই সেখানে কন্ট্যাক্ট নেই, কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, খুব ইম্পর্টেন্ট আছে। কখন হয় এই ব্যতিক্রম গুলো? তোদের যেহেতু এমসিকিউ, তোদের পয়েন্ট জানলেই হবে, তোদের ভিতরে না জানলেও চলবে, বাট পয়েন্ট গুলো কিন্তু ভালো করে জানতে হবে। কি বলছে? বিনা প্রতিদানে চুক্তি হয় না, এই নিয়মটি সত্যি, যেটা সত্যি, এই কথাটা সত্য, বিনা প্রতিদানে চুক্তি হয় না। কিন্তু এটা কত নম্বর ধারায় বলছে এই নিয়মটি প্রযোজ্য হলো? এই আইনে 25 নম্বর এবং 185 নম্বর ধারায় ব্যতিক্রমী ক্ষেত্রগুলি উল্লেখ রয়েছে। মানে কোথায় কোথায় ব্যতিক্রম আছে? 25 নম্বর আর 185 নম্বর ধারা। তাহলে তোকে যদি কখনো বলে বিনা প্রতিদানে চুক্তি হয় না, এর ব্যতিক্রম আছে কত নম্বর ধারায়? 25 আর 185, 25 আর 185। তাহলে তোদের পরীক্ষায়, তোদের যেহেতু ক্লাস 11 এমসিকিউ প্যাটার্ন, অন্যান্যদের যাদের সাবজেক্টিভ তাদের পুরো পড়তে হবে, তোদের ব্যাপারটা কি, তোদের পয়েন্ট জানতে হবে। তোকে বলতে পারে বিনা প্রতিদানে চুক্তি হয়, এমন কিছু কেসের নাম, সেটা কি? স্নেহ ভালোবাসা, নাম তো শুনেছিস, স্নেহ ভালোবাসা, এটা কোথায়? নিজের ফ্যামিলির মধ্যে হয়, স্নেহ ভালোবাসার ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম। ইন কেস অফ ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, দেখ আমি উদাহরণ করবো, উদাহরণে আসতে হবে, তো উদাহরণে আসতে হবে, তারপর ওটা পড়বো, ঠিক আছে তো? কি বলেছে? ক, স্নেহ ভালোবাসার ভিত্তিতে তার পুত্র মানে ছেলে খকে 5,000 টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিল। তার মানে একটা বাবা ছেলেকে ভালোবাসার খাতিরে তার ছেলেকে 5,000 টাকা প্রদান করার একটা প্রমিস করলে যে আমি 5,000 টাকা তোকে দেবে। ক, তার সম্মতি, মানে বাবা এই কথাটা লিখিত ভাবে দিল, সেই লিখিত দলিল রেজিস্ট্রি হলো, ঠিক আছে। এক্ষেত্রে প্রতিদান না থাকলেও এটা বৈধ চুক্তি, মানে বুঝতে পারবি, বাবা ছেলেকে 5,000 টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিল, এটা লিখিত চুক্তি হয়েছে, লিখিত, দুই মধ্যে লিখিত চুক্তি হয়েছে এবং এটা রেজিস্ট্রি হয়েছে।
ঠিক আছে তো? তো এক্ষেত্রে ছেলের কাছ থেকে বাবা কিছু পাচ্ছে না। তার মানে কি বাবার কোনো প্রতিদান নেই। বাবার কিন্তু কোনো প্রতিদান নেই। তাহলেও এই চুক্তিটাকে কি চুক্তি বলা হবে? বৈধ চুক্তি। এটা কি ব্যতিক্রম? তাহলে কি বুঝলে? একটা হচ্ছে স্নেহ ভালোবাসার ক্ষেত্রে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার বিনা প্রতিদানে চুক্তি হয় না। এটা তখনই বৈধ হবে। তার জন্য কিছু কন্ডিশন মানতে হবে। কি হবে? চুক্তিটি অবশ্যই লিখিত হতে হবে। লিখিত হতে হবে। চুক্তিটা লিখিত দলিল হতে হবে। তারপর যদি প্রচলিত নিয়ম অনুসারে ওই দলিলটি নিবন্ধিত হয়। নিবন্ধিত হতে হবে অর্থাৎ দলিলটা নিবন্ধিত হতে হবে। তাহলে কি বললাম? প্রথম পয়েন্ট দেখবো তো এটা হলো স্যার তার মানে বলুন না স্যার একবারে বলুন চুক্তিটা লিখিত হতে হবে এবং নিবন্ধিত। লিখিত মানে কি? মানে কন্ট্রাক্টটা কি হতে হবে? লিখিত মানে রিটেন হতে হবে। আর নিবন্ধিত রেজিস্টার হতে হবে। তাহলে কি বলতে পারি? রিটেন অ্যান্ড রেজিস্টার উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে। ভালো করে শুনুন, ভালো সম্পর্ক থাকতে হবে। এটা কি বললাম আমি এখানে? এখানে তো স্বামী স্ত্রীর মধ্যেও তো এটা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে। ছেলে কন্যার মধ্যে হবে না। পুত্র সন্তান নাও হতে পারে। পুত্র সন্তান হতে পারে আবার স্বামী স্ত্রী হতে পারে। আচ্ছা তাহলে কি বললাম বলে একটা পয়েন্ট কি বললাম? একটা রিটেন অ্যান্ড রেজিস্টার হতে হবে। ঠিক আছে? তারপর ভালো সম্পর্ক থাকতে হবে। ভালো সম্পর্ক মানে রিলেটিভ হতে হবে। রিলেটিভ তাই তো বলেছে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে। ভালোবাসা এবং স্নেহের কারণে ভালোবাসা এবং স্নেহের কারণে দলিলটা দিতে হবে। ভালোবাসা এবং স্নেহের কারণে বুঝা গেল তো? ভালোবাসা এবং স্নেহের কারণে হতে হবে। তোর বইতে কি লিখেছে দেখ, তোর বইতে পয়েন্টগুলো লিখেছে, এখানে সুন্দর করে পয়েন্টগুলো লিখেছে, ওই একই পয়েন্ট, আলাদা কিছু করেনি। কি কি বলেছে স্নেহ ভালোবাসার ক্ষেত্রে? দেখ কি বলেছে। স্নেহ ভালোবাসার ক্ষেত্রে কি হবে? বিনা প্রতিদানে চুক্তি হয় না। বিনা প্রতিদানে চুক্তি হয় না, ব্যতিক্রম একটা স্নেহ ভালোবাসার ক্ষেত্রে। পয়েন্টগুলো কি কি? কিন্তু তোকে কিছু কন্ডিশনটা কি? চুক্তিটা লিখিত হতে হবে এবং নিবন্ধিত হতে হবে। ঠিক আছে? তোমার তোমার মধ্যে এই যে বলছেন তোমার ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। সেটা আত্মীয়-স্বজনের মধ্যে একটা এই যে লিখিত নিবন্ধিত হতে হবে। ওই দলিলটাতে একটা স্ট্যাম্প ডিউটি থাকতে হবে। ঠিক আছে? আর এই চুক্তিতে যাদের মধ্যে চুক্তি হবে তাদের মধ্যে পরস্পর আত্মীয় হতে হবে। আর স্বাভাবিক ভালোবাসা ও স্নেহবশতঃ এই দলিলটা সম্পাদিত হয়। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারলি। এটা আমি বললাম, এই উদাহরণটা বললাম অমিয় বাবু স্নেহ ভালোবাসার জন্য তার ছেলেকে দিয়েছে রাইন্দার বলবার জন্য। এটা একটা উদাহরণ দিয়েছে। বুঝতে পারলি? আরেকটা উদাহরণ কি বলেছে তোদের বইতে? এরই আরেকটা উদাহরণ দিয়েছে। ভালো করে দেখবে। এই প্রসঙ্গে আরো একটা বিষয় উল্লেখযোগ্য যে চুক্তির সংশ্লিষ্ট পক্ষগণ শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় হলেই তাদের মধ্যে স্নেহ ভালোবাসার সম্পর্ক থাকবে তা ধরে নেওয়া সম্মত নয়। তাদের মধ্যে প্রকৃত অর্থে সদ্ভাব থাকা প্রয়োজন। আত্মীয় থাকলেই হবে না। ভালো করে বোঝ। আমি যাতে আগেরটা কি বললাম? যে বাবা ছেলের মধ্যে আত্মীয়তা ভাব আছে। বুঝিস তো? আত্মীয় থাকলেই হবে না। দেখা গেল আত্মীয় আছে কিন্তু ভালো সম্পর্ক নেই। তাহলে হবে না কিন্তু। দেখ কি বলছে? আমি কি বলছি? ভালো সম্পর্ক হতে হবে। উদাহরণ কি বলেছে? কোন এক ব্যক্তি পৃথকভাবে বসবাস করার জন্য তার স্ত্রীকে পৃথক বাসস্থান ঠিক করে দিল ও স্ত্রীর ভরণ-পোষণের জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল। ঠিক আছে তো? এই প্রতিশ্রুতি লিখিত এবং নিবন্ধিত হওয়া সত্ত্বেও পারস্পরিক ভালোবাসার অভাবের দরুন একটি প্রতিদান ছাড়া চুক্তি বলবৎ যোগ্য নয়। বুঝতে পারলি উদাহরণটা কি ব্যাখ্যা? এটা কিন্তু ব্যতিক্রমেরও ব্যতিক্রম হতে বলেছে। তা এখানে কি হয়েছে? দেখ হাসব্যান্ড ওয়াইফ তো দুজন আলাদা তখন থাকে। ডাইভোর্স হয়ে গেলে ডাইভোর্সের রুল জানিস তো? ডাইভোর্স হয়ে গেলে কি হবে? ভরণ-পোষণ দিতে হবে। তাকে একটা থাকার জায়গা দিতে হবে প্রতি মাসে। তাকে কিন্তু একটা ভরণ-পোষণ দিতে হবে। ঠিক আছে? তো এটাই বলেছে। কোন ব্যক্তি পৃথক বসবাস করে তার স্ত্রীকে বাসস্থান ঠিক করে দিল ও স্ত্রীর ভরণ-পোষণের জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল। এই বই লিখিত নিবন্ধ হওয়া সত্ত্বেও পারস্পরিক ভালোবাসার অভাবের দরুন প্রতিদান ছাড়া এই চুক্তি বলবৎযোগ্য নয়। তাহলে এটা কিন্তু একটা পয়েন্ট ডিটেইলস এ বলে দিল পয়েন্টটা। ২ নম্বর কম্পেনসেশন ফর ভলান্টারি সার্ভিস স্বেচ্ছাকৃত কাজের জন্য ক্ষতিপূরণ। ক খর একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে তাকে ফেরত দিল। খ প্রতিশ্রুতি দিল যে ক কে ৫০ টাকা দেবে। এটি একটি বৈধ চুক্তি। ঠিক আছে? যদিও এক্ষেত্রে কোনো প্রতিদান নেই। কোনো প্রতিদান নেই। কারণ ব্যাগ ফেরত দেওয়ার কাজটির জন্য খকে কোনো অনুরোধ করেনি। তাহলে স্বেচ্ছাকৃত কাজের জন্য ক্ষতিপূরণ। বুঝতে পারছিস তো? যে নরমাল উদাহরণ। খর একটা মানে ধর দুজন পার্টি ছিল। ধর একটা এক্স ছিল, একটা ওয়াই ছিল। ওয়াই এর ব্যাগ হারিয়ে গেছে। এক্স ব্যাগটা খুঁজে এনে দিয়েছে। খুঁজে এনে ওয়াই কে দিয়ে দিল। ওয়াই তো খুব খুশি। ব্যাগ খুঁজে এনে দিয়েছে। এবার ওয়াই করলো, ওয়াই প্রতিশ্রুতি দিল যে তুমি আমার ব্যাগটা খুঁজে তোমাকে ৫০ টাকা দেবে। তোমাকে আমি ৫০ টাকা দেব। তবে এখানে এখানে কোন দেখ ভালো করে দেখ। ওয়াই এক্স কে টাকা দিচ্ছে। কিন্তু ওয়াই কি এক্স থেকে কিছু পাচ্ছে? পাচ্ছে না কিন্তু তো ব্যাগ খুঁজে পেয়ে গেছে। ব্যাগ খুঁজে পাওয়ার পর প্রতিশ্রুতি দিতে হবে প্রতিদান নেই।
এখানে কোনো প্রতিদান নেই, বিনা প্রতিদান। তা বিনা প্রতিদানে চুক্তি হয় না, কিন্তু এটাতে ব্যতিক্রম। তাহলে কি স্বেচ্ছাকৃত, তোদের সিলেবাসে বারবার বলছি শুধু পয়েন্ট পড়লেই হবে, পয়েন্ট পড়লেই হবে, স্বেচ্ছাকৃত কাজের জন্য ক্ষতিপূরণ, কিন্তু উদাহরণগুলো পড়ে রাখবে। তামাদি ঋণ পরিশোধের প্রতিশ্রুতি, প্রমিস টু পে ইন টাইম ব্যারেড ডিউ। তোদের বইয়ের উদাহরণ দিচ্ছি, উদাহরণ পরে দিচ্ছি, দেখ। বলছে কি বঙ্কিম বাবু অরূপ বাবুর কাছ থেকে 60,000 টাকা ঋণ নিয়েছিল, বুঝতে পারলি? একজন লোক আরেকজন লোকের কাছ থেকে 60,000 টাকা ধার নিয়েছিল। ওই ঋণ তামাদি হয়ে গেছে, ঠিক আছে? পরে বঙ্কিম বাবু ওই ঋণ বাবদ 40,000 টাকা অরূপ বাবুকে পরিশোধ করে দেবেন বলে লিখিতভাবে প্রতিশ্রুতি দিলেন। এই প্রতিশ্রুতি আইন দ্বারা বলবৎযোগ্য চুক্তি বলে গণ্য হবে। তো সিম্পল উদাহরণ দিয়েছে, এখানে দেখ কি বলেছে। বলছে কোনো ঋণ তামাদি হয়ে পড়লে ওই ঋণ সব, তামাদি মানে বাতিল, মানে আর দেবে না, ব্যাড ডেট এরকম টাইপের কিছু হয়ে গেছে, মার্চ চলে গেছে এরকম। কোনো ঋণ তামাদি হয়ে পড়লে এইরূপ ঋণ সম্পূর্ণ বা আংশিক পরিশোধের জন্য লিখিত বা স্বাক্ষরিত প্রতিশ্রুতি প্রতিদান ছাড়াই আইনগতভাবে বৈধ বলে কার্য হয়। ভালো করে উদাহরণ করবি। বঙ্কিম বাবু অরূপ বাবুর কাছ থেকে 60,000 টাকা ধার করেছিল, সেই ঋণ তামাদি হয়ে গেছে, আর পাওয়া যাচ্ছে না, টাকা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো এরকম অবস্থায় বঙ্কিম বাবু ওই ঋণ বাবু 40,000 টাকা অরূপ বাবুকে পরিশোধ করে দেবেন বলে একটা লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি আইন দ্বারা বলবৎযোগ্য এবং চুক্তি বলে গণ্য হবে। সম্পাদিত দান প্রতিদান ছাড়া চুক্তি হয় না, এই নিয়ম সম্পাদিত দানের ক্ষেত্রে প্রযোজ্য। বলছে কোনো দান যদি একবার সম্পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি হস্তান্তর আইন অনুসারে কোনো লিখিত দলিল নিবন্ধীকরণের মাধ্যমে অন্য কাউকে সম্পত্তি দান করেন, তাহলে পরে তিনি প্রতিদান ছিল না বলে ওই সম্পত্তি ফিরিয়ে নিতে পারবেন না। মানে একবার যদি দান হয়ে যায় সেটা আর ফিরিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে ব্যতিক্রম। প্রতিদান ছাড়া চুক্তি হয় না, এই নিয়ম সম্পত্তি দানের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তার মানে কি, কমপ্লিট গিফট, বাবা ছেলেকে তার বাড়ি পুরো লিখে দিল, পুরো গিফট করে দিল, বাবা তার ছেলেকে বাড়িটা পুরো গিফট করে দিল, কমপ্লিট গিফট হয়ে গেল। তাহলে একবার যদি গিফটটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, তার মানে এটাকে কি বলছে, কমপ্লিট গিফটের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হয় না। কমপ্লিট গিফটের ক্ষেত্রে কোনো দান যদি একবার কমপ্লিট হয়ে যায়, মানে গিফট যদি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ কেউ যদি সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে কোনো দলিল, কোনো লিখিত দলিল নিবন্ধীকরণের মাধ্যমে কাউকে কোনো সম্পত্তি দান করে দেন, সেক্ষেত্রে প্রতিদানের অভাবে সেই দান অবৈধ হয় না। বুঝতে পারলি তো? বাবা যদি একবার ছেলেকে বাড়িটা একবার লিখে দেয়, তো বলতে পারে না যে, বাবা পরে বলতে পারে ছেলের থেকে তো আমি কিছু প্রতিদান পাইনি, এটা হবে না, কারণ এটা বৈধ, অবৈধ হবে না। লাস্ট এজেন্সি প্রতিনিধিত্ব সৃষ্টির ক্ষেত্রে, মানে প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে যে চুক্তি হয়, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রতিদানের প্রয়োজন হয় না। প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে যে কোনো চুক্তি হয়, তার মধ্যে কোনো প্রতিদানের প্রয়োজন হয় না। এবং অমল তার পণ্য বিক্রি করার জন্য বিমলকে 10% কমিশন প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন। নিয়োগের দিন অমল এবং বিমলের মধ্যে যে চুক্তি হলো, যে কোনো প্রতিদান না থাকলেও এই চুক্তি আইন দ্বারা বলবৎ। তোর বইতে আরেকটা দিয়েছে এখানে, ইংরেজি আইন আর ভারতীয় আইনের মধ্যে কিছু পার্থক্য। ইংরেজি আইন আনুষ্ঠানিক চুক্তির ক্ষেত্রে প্রতিদান প্রযোজ্য হয় না। ইংরেজি আইন অনুসারে আনুষ্ঠানিক চুক্তির ক্ষেত্রে প্রতিদান প্রয়োজন হয় না, কিন্তু ভারতীয় আইনে কয়েকটি ব্যতিক্রম আছে। ইংরেজি আইন অনুসারে কোনো আনুষ্ঠানিক চুক্তির ক্ষেত্রে প্রতিদান দরকার হয় না, কিন্তু ভারতীয় চুক্তি আইনে কতগুলি ব্যতিক্রম ছাড়া প্রতিদান ছাড়া চুক্তি বৈধ নয়। অর্থাৎ প্রায় সব ক্ষেত্রে চুক্তির জন্য প্রতিদানের প্রয়োজন হয়। প্রতিদান আসার নিয়ম, ইংরেজ আইন অনুযায়ী প্রতিদান অবশ্যই প্রস্তাব গ্রহীতার কাছ থেকে আসতে হবে, আর ভারতীয় আইন অনুযায়ী প্রস্তাব গ্রহীতা বা অন্য কোনো যে কোনো ব্যক্তির কাছ থেকে আসতে পারে। প্রতিদানের শ্রেণীবিভাগ, ইংরেজি আইনে প্রতিদানের কোনো শ্রেণীবিভাগ নেই। অর্থাৎ ইংরেজ মানে জানিস তো, ইংলিশ, ব্রিটিশদের কথা বলে, ইংরেজ আইন মানে ব্রিটিশদের কথা বলে। অর্থাৎ ব্রিটিশ আইনে প্রতিদানের কোনো ক্লাস, আমাদের প্রতিদানের 3টে ক্লাস হলো, একটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, আগের দিন বলেছিলাম। আর ব্রিটিশদের শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে পাস্ট, যৌথ সম্মতি। ইংরেজ মানে ব্রিটিশদের আইনে প্রতিদানের ক্ষেত্রে যৌথ সম্মতির সময় কয়েকটি সাধারণ নিয়ম মানা হয়, আর আমাদের দেশে যৌথ সম্মতির ক্ষেত্রে ইংরেজি আইনের সঙ্গে কয়েকটি নিয়মের বেশ কিছু পার্থক্য দেখা যায়।
এই সঙ্গে সঙ্গে প্রতিদান চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।